চলেন এটা তেমন কিছু নয়, জাস্ট আমরা একটু ব্যান্ড ডেসক্রিপ্টরটা বুঝি। বিষয়টা হলো যে ব্যান্ড ডেসক্রিপ্টরটা তারা কিভাবে মার্কিংটা করে, মার্কিংটা কিভাবে আসে। আমরা মোস্ট অফ দ্য স্টুডেন্ট বাংলাদেশের কেন 5.5 পাই, তো তাদের মানে লিখতে তো আমরা সবাই পারি। একটা গরুর রচনা লিখতে দিলে তো লিখতে সেই রচনাটা আমরা লিখতে পারবো যে গরুর একটা হাত চারটা পা এরকমভাবে। ঠিক আছে, দেখা যাচ্ছে আমরা মাথার থেকে শুরু করলাম, লেজে চলে গেলাম, লেজের থেকে শুরু করে পায়ে চলে গেলাম, পায়ের থেকে শুরু করে আবার পেটে চলে আসলাম, এরকম ভাবে লিখি তো আমরা সচরাচর ভাবে লিখি। কিন্তু না, আইএলসে লেখার নিয়ম হলো, মানে আইএলস না, শুধুমাত্র ইন্টারন্যাশনালি আপনি যদি একটা ইমেইলও লেখেন, এই লেখাটার ক্রাইটেরিয়া হওয়া উচিত। বা যদি আপনি আইএলস রিডিংয়ের, ক্যামব্রিজের রিডিংয়ের প্যারাগুলো দেখেন, প্যারাগুলো লেখার ধরন আছে। ধরনটা কি? ধরেন যে আপনার প্রথমে শুরু হয় যে এই প্যারাটা কি নিয়ে কথা কথা হতে যাচ্ছে, এই প্যারাটা কি নিয়ে কথা হতে যাচ্ছে। এখন এই প্যারাটা যেটা নিয়ে কথা হতে যাচ্ছে সেটার মানে এই যে এটা নিয়ে কথা হচ্ছে, ওই ওই কারণটা লিখতে হবে। আর ফর এক্সাম্পল ধরেন যে ওইটাকে বলে আইডিয়া। আমরা তো এখন দেখা যাচ্ছে যে এডুকেশন নিয়ে কথা হচ্ছে, আপনার প্রশ্ন আসলো, তো এডুকেশন দেখা যাচ্ছে এই হিস্টোরি বা কোনো রিলেটেড সাবজেক্ট কেন ইম্পর্টেন্ট স্টুডেন্টদের জন্য। তো কেন ইম্পর্টেন্ট আপনাকে লিখতে হবে যে এইটা কেন ইম্পর্টেন্ট। এইটা হিস্টোরি সাবজেক্টটা আমাদেরকে, মানে আমাদেরকে শিক্ষা দেয় আর কি, নৈতিক শিক্ষাটা দেয় এটা আর কি। ঠিক আছে, নৈতিক শিক্ষাটা হিস্টোরি থেকে আমরা পেয়ে থাকি, কারণ পাস্টের ভুল থেকে তো আমরা শুধরাতে পারি। যাই হোক, তো এই যে নৈতিক শিক্ষাটা আমরা নিলাম, এবার কেন নিলাম নৈতিক শিক্ষা, তো এটা কিভাবে একটা স্টুডেন্টকে বা একটা টিচার চিলড্রেনকে হেল্প করে ডেভেলপিংয়ে, এটার কারণ লিখতে হবে। মানে আমি যদি কোনো কিছু নেই, তো একটা বডি প্যারা লিখার আদর্শ নিয়ম হলো কি, কেন, কিভাবে, এই হলো একটা বডি প্যারা। আর আমরা সচরাচর লিখি কি, এই মাথা থেকে শুরু করে পায়ে চলে যায়, পায়ের থেকে মাথাতে আসি, মাথার থেকে আবার হাঁটুতে যায়, হাঁটুর থেকে আবার পেটে আসি, এরকম অবস্থা করে লিখি আমরা, তারপরে আবার হাতে আসি। মানে র্যান্ডমভাবে লিখি। এই জন্যে আসলে এইভাবে লিখলে আইএলস এভাবে লিখতে হয় না। তো তারা কিভাবে মার্কিংটা করে আমরা একটু দেখি, যদি একটু অ্যানালাইসিস করি। তাদের মার্কিংটা হলো যে আমরা মোটামুটি যদি 7 গ্রেডের একটা টাস্ক 1 দেখি, তাহলে কাভার্স অল রিকোয়ারমেন্ট অফ দ্য টাস্ক। প্রত্যেকটা রিকোয়ারমেন্ট, টাস্কের যে টাস্কটা আপনাকে দিল, প্রত্যেকটার এর প্রত্যেকটা রিকোয়ারমেন্টটাকে আপনাকে কভার করতে হবে। রিকোয়ারমেন্ট বলতে কি, ফর এক্সাম্পল ধরেন যে আপনার এখানে একটা যে কোনো একটা ইয়ে দেখি, লাইন গ্রাফ হোক আর যাই হোক, তো এই যে এতগুলা এখানে লাইন গ্রাফ আছে, তো কাভারটা কোথায় ডায়াগ্রাম করে। দেখেন, ডায়াগ্রাম। হ্যাঁ, ডায়াগ্রাম, ডায়াগ্রাম ডায়াগ্রাম দেখাতে হবে, সমস্যা নাই। হ্যাঁ, ডায়াগ্রাম বলতে, ডায়াগ্রাম তো আসলে আপনার হলো এখানে 4টা টাইপের প্যারাগ্রাফ, বুঝছেন। 4টার ভেতরে হলো একটা আছে, আমি 4টা টাইপের কথা বলি, যেহেতু অনেকে নতুন আছেন তো আমি বলে দিই 4টা টাইপের প্যারাগ্রাফ কি কি, আপনারা একটু নোট করে নেন। 4টা টাইপের প্যারাগ্রাফের ভেতরে প্রথম টাইপের প্যারাগ্রাফ হলো আপনার ট্রেন্ড। ঠিক আছে, ট্রেন্ড বলতে কি বোঝানো হয়, আমি একটু বোঝাই দিই আপনাদের। ট্রেন্ড বলতে কি, ট্রেন্ড বলতে একটা সময় থাকে, একটা নির্ধারিত সময় ধরে কোনো কাজ চলাকে একটা ট্রেন্ডই বলে। ট্রেন্ড মানে সময়কে ট্রেন্ড বোঝায়। তো ট্রেন্ড ট্রেন্ড যাই বলেন, মানে মানে সহজ করার জন্য এটা ট্রেন্ড বলা। এরকম কোনো ধরনের কোনো স্পেসিফিক ইয়ে নাই যে ট্রেন্ড কম্প্যারিজন এগুলো নিয়ে বলতে হবে। ঠিক আছে, তো এরকম কোনো ভ্যালিড কোনো ইয়ে নাই আইএলসে, ব্যান্ড ডিসক্রিপ্টরে। জাস্ট ট্রেন্ড বলা হচ্ছে এটা, এই যে ল্যাঙ্গুয়েজটা আমরা 4টা ভাগে ভাগ করতে পারবো। তো এটাকে ট্রেন্ড কেন বলে, এটা সময় নিয়ে কথা হয়। ধর দেখা যাচ্ছে এরকম, ফর এক্সাম্পল এটা দেখেন 1967 থেকে শুরু করে 77, 87, 97, 7। ভাইয়া ওয়ার্ডটা কি বলেন, ট্রেন? ট্রেন্ড, হ্যাঁ। কি হলো? ভাই স্পেলিংটা একটু বলেন তো। TREND। ও আচ্ছা, ট্রেন্ড। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি ভাবতেছি ট্রেন, আমি না বলি কি। ট্রেন্ড। তো ট্রেন্ড, এই যে ট্রেন্ড, এই ট্রেন্ড কেন বলে ট্রেন্ড, তো এই ট্রেন্ডটা হলো সময় নিয়ে চলাটাকে ট্রেন্ড বলে। মানে একটা সময়কার, যেরকম আমরা বলি না, আমরা ইউজ করি না যে এই যে পাখি ড্রেস এখন ট্রেন্ডে চলতেছে, এটা এখন ট্রেন্ড, কতদিন, গত 4-5 বছর আগে ছিল, তার জন্য অনেক মানুষ মারাও গিয়েছে। তো ঠিক আছে, তো এরকম একটা কিছু ট্রেন্ড চলে বাংলাদেশে। ফর এক্সাম্পল এখন যেরকম ট্রেন্ড চলতেছে আপনার দেশের বাইরে যাওয়ার, আইএলস করার ট্রেন্ড চলতেছে। তো এটা একটা সময় ধরে চলতে থাকে। তো এরকম দেখা যাচ্ছে এইটা একটা সময় ধরে চলতে থাকবে ট্রেন্ড।
কোনো পাই চার্টে দেখবেন আপনারা এখানে লেখা 1990 আর এখানে লেখা 2010 বা 20 এরকম। তো এটাকে আমরা সময় বলি না, কারণ এই 90-এর সিচুয়েশন দেওয়া আর এখানে 2010-এর সিচুয়েশন দেওয়া, এটার থেকে এইটা মানে সময় ধরে চলে না আর কি। তো কোনো কিছুর সময় ধরে চলতে হবে এবং সেটা আপ ডাউন হতে হবে সময়, এটাকে আসলে লাইন গ্রাফের ভেতরে পড়ে এবং এটাকে বলে আমরা ট্রেন্ড। ঠিক আছে, তো চারটা ধরনের ট্রেন্ড এবং চারটা ধরনের আমরা শিখে ফেলি। মানে টাস্ক 1 এটা হলো গেল ট্রেন্ড, এটাকে সময় ধরে চলতে থাকবে, এক কথায় এটা সময় ধরে চলতে থাকবে, এটাকে বলে ট্রেন্ড। তো ব্যান্ড ডেসক্রিপ্টরে যদি আমরা ফলো করি যে কোন রিকোয়ারমেন্টসগুলো কী কী, রিকোয়ারমেন্টসগুলো হলো যে এই যে এখানে চারটা অপশন আছে, এগুলো একটা রিকোয়ার্ড অপশন, এগুলো আপনাকে 100% এগুলো নিতে হবে, এইগুলা প্লাস এই চারটার যেই আপনার ফ্লো আছে এগুলো আপনাকে ডিসক্রাইব করতে হবে। এখন ডিসক্রাইব করতে হবে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কার্টে ডিসক্রাইব করতে হবে এরকম না, মানে এটা এই কার্ভ, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কার্ভে, লাইনের কার্ভে ডিসক্রাইব করতে হবে এরকম কিছু না। জাস্ট আপনি চারটা যেহেতু লাইন কীভাবে ডিসক্রাইব করবেন, কীভাবে ওভারভিউ লিখবেন বলে দেবো অবশ্যই। তো এইগুলো হলো রিকোয়ারমেন্ট, এগুলো লিখতে হবে, মেনশন করতে হবে। ঠিক আছে, আচ্ছা একাডেমিকের জন্য আর কি বলতেছে, প্রেজেন্ট এ ক্লিয়ার ওভারভিউ মেইন ট্রেন্ড। এই যে ট্রেন্ড, এই যেটা নিয়ে কথা হতে যাচ্ছে, যেটা নিয়ে একটা মেইন ট্রেন্ড, যেটা নিয়ে এটা নিয়ে ওভারভিউ। ঠিক আছে, তো এটার একটা ওভারভিউ দিতে হবে। ডিফারেন্স অর স্টেজেস, ডিফারেন্ট অর স্টেজেস, এই গেল ডিফারেন্স অর স্টেজেসে, এটা হলো যে জিটির জন্য। প্রেজেন্টে ক্লিয়ার পারপোজ, মানে উদ্দেশ্যটা কি লেটার লেখার উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা এখানে পারপোজটা ক্লিয়ার করতে হবে। উইথ দ্য টোন কনসিস্টেন্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট, টোনটা কনসিস্টেন্ট, টোনটা কোনটাকে বলতেছে যে তিনটা টাইপের লেটার আছে এখানে, ফর্মাল, সেমি ফর্মাল, ইনফর্মাল। এই তিনটা টাইপটা হলো, ফর এক্সাম্পল আমি একটু শর্টে বলে দিই, সেটা হলো যে ফর্মাল, আমাদের ল্যাঙ্গুয়েজটা কীরকম হয় আমরা যখন অফিসে থাকি, আফরাপু টোটালি প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ এটাকে বলে ফর্মাল। এই ল্যাঙ্গুয়েজে লেটার লিখতে হবে যদি ফর্মাল লেটার আসে, যদি কোনো টিচারের আমাদের বসের কাছে বা কোনো জায়গাতে কোনো ইয়ের জন্য আমরা জবের জন্য করি, তাহলে এটাকে ফর্মাল হয়। আর সেমি ওই যে ফর্মাল, নরমাল আমরা প্রফেসরদেরকে লেটার লিখি না হ্যাঁ ইউনিভার্সিটির হ্যাঁ অ্যাডমিশনের জন্য, এক্স্যাক্টলি, ওইরকম ফর্মাল হ্যাঁ লেটার। ফর্মাল। আর সেমি ফর্মাল কাকে বলে, ফর এক্সাম্পল দেখা যাচ্ছে আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভসের সাথে কেমনভাবে কথা বলেন, রিলেটিভ মানে দুঃসম্পর্কের আত্মীয়র সাথে কীভাবে কথা বলেন, মোটামুটি একটা মানে একটা দূরত্ব বজায় রাখে, কিন্তু খুব ক্লোজ না আবার খুব ফর্মাল না, তাই না? খুব ক্লোজ না খুব ফর্মালও না, এটাকে সেমি ফর্মাল বলে। যেরকম আপনি আপনার বলতে পারেন আপনার রিলেটিভ কিন্তু ক্লোজ রিলেটিভ না, কিন্তু আপনার রিলেটিভ, তাদের সাথে আপনি যেভাবে কথা বলবেন সেটা কি, সেই ল্যাঙ্গুয়েজটা হলো সেমি ফর্মাল। আর ইনফর্মাল লেটার কাকে বলে, ইনফর্মাল হলো ফর্মাল আউট অফ ফর্মাল, যেটা আপনার হলো বন্ধু বান্ধব, একদম ক্লোজ ফ্রেন্ড, আপনার বোন, আপনার একদম বেস্ট ফ্রেন্ড, আপনার ভাই, এদেরকে আসলে ইনফর্মাল লেটার লিখে, কি রে কি অবস্থা, কেমন আছিস, আমি ভালো আছি, তোর কি এটা শুনলাম, এটা হয়েছে, আমি তোকে বলেছিলাম এটা করিস না, ওটা করিস না, ঠিক আছে যা হয়েছে হয়েছে, তুই এটা করা শুরু কর, এটা ভালো, এটা বর্তমানে এটা হচ্ছে এরকম, এটাকে ইনফর্মাল লেটার। আর ফর্মাল লেটার কোনটা, স্যার আমি এটা থেকে এটা শুনলাম, আমি শুনতেছি এরকম হচ্ছে, তো আপনার এটাতে আমি খুবই উৎসাহী, আমার এই জিনিস এটা লাগবে, বা এভাবে আমার এক্সপিরিয়েন্স আছে কোনো জবের জন্য, বা আমার এক্সপিরিয়েন্স আছে এতদিন, আমি আপনার এই কাজের জন্য একদম পারফেক্ট আছি, আমাকে নিলে আমি আপনার কোম্পানির জন্য অনেকভাবে মানে অনেক দিক দিয়ে আপনার বেনিফিটেড হবেন। কেন বেনিফিট হবে, এই জন্য, এটা আমার এক্সপিরিয়েন্স অনেক দিন ধরে এই ফিল্ডে, এটা ঠিক আছে। আর ইনফর্মাল দেখা আছে, এই আঙ্কেল কেমন আছেন, কি বৃত্তান্ত, আপনি ভালো আছেন, ঠিক আছে আমিও ভালো আছি, আপনাকে অনেকদিন দেখা হয়নি, আপনার সাথে এই বিষয়ে আমি শুনলাম, এরকম, এগুলা। তো বিষয়টা আসলে তিনটা লেটারে বিভক্ত, তিনটা লেটারে তিনটা রকমের ল্যাঙ্গুয়েজ থাকে। আর পারপোজটা কি, পারপোজটা বলে দিতে হবে। আচ্ছা, এবার একাডেমিকের জন্য বা ল্যাঙ্গুয়েজ এর জন্য দুইটাই, সেটা হলো যে ক্লিয়ারলি প্রেজেন্ট এ হাইলাইট কি ফিচারগুলো আপনারা জানেন যে প্রত্যেকটা যেগুলো দেওয়া আছে এখানে, এগুলো হলো কি ফিচার, এই যে কি ফিচার, এগুলো কি ফিচার, এখান থেকে এখানে বেড়ে গেছে, এগুলো কি ফিচারগুলো কি, মানে একদম মূল ফিচার। হ্যাঁ, এবং বুলেট পয়েন্ট কুড বি মোর ফুলি এক্সটেন্ডেড, এটাকে এক্সটেন্ড করা যেতে পারে। এটা গেল আপনার টাস্ক অ্যাচিভমেন্ট। এবার কি কোহেরেন্স অ্যান্ড কোহেশন কি বলতেছে, লজিক্যালি অর্গানাইজ আপনার ইনফরমেশন অ্যান্ড আইডিয়াগুলোকে লজিক্যালি দিতে হবে, মানে একের পরে দুই, দুইয়ের পরে তিন, তিনের পরে চার। ফর এক্সাম্পল ধরেন
লজিক্যালি বলতে আপনার এখান থেকে শুরু করলেন আপনি, আবার এইটুকু থেকে এটুকু না যেয়ে আপনি এখান থেকে শুরু করে দিলেন, এটা কিন্তু লজিক্যালি হলো না। তো লজিক্যালি হলো কি, অর্গানাইজিক্যালি হলো কি, যে এখান থেকে শুরু করলেন তারপরে আবার একটা সেন্টেন্স এখান থেকে শুরু করে এখানে যাবেন বা শেষ করে দিবেন, এটা হলো লজিক্যালি। অর্গানাইজিক্যালি শেষ করতে হবে, মানে একটা শুরু করতে হবে ওখান থেকে শেষ করে দিতে হবে, এটা হলো অর্গানাইজিক্যালি। আচ্ছা, তারপরে কি বলতেছে, uses a range of cohesive devices appropriately, হ্যাঁ, although maybe over and under use। cohesive device কি ইউজ করতে পারি আমরা, whereas, although, however, ঠিক আছে, এগুলো আমরা ইউজ করব, আপনাদের দিয়ে দেবো, সমস্যা নাই। আচ্ছা, লেক্সিক্যাল রিসোর্সে আপনারা জানেন যে ভোক্যাবসগুলো আর এখানে একটু হয়, কিন্তু ভোক্যাবসটা হইতে হবে অ্যাপ্রোপ্রিয়েট। uses a sufficient range of vocabulary to allow some flexibility, not like that precision, হ্যাঁ, প্রিসিশন এরকম কোনো কিছু না, বা প্রিসাইজ না, প্রিসাইজ আর্টে প্রিসাইজলি, কিন্তু এখানে কি জাস্ট ফ্লেক্সিবল, সাম ফ্লেক্সিবিলিটি, মানে কিছু যেটার সাথে সাথে যায়, অ্যান্ড প্রিসিশন মানে নির্ভুলতা, নির্ভুলভাবে, এটা স্পেলিং মিস্টেক ছাড়া লিখতে হবে। ইউজেস লেস কমন লেক্সিক্যাল রিসোর্স, মানে খুব কমন, যেগুলো কমন লেক্সিক্যাল রিসোর্স সেগুলো আপনাকে কম লিখতে হবে, ইউজ করতে হবে। অ্যাওয়ারনেস অফ স্টাইল অফ কলোকেশন, কলোকেশনটা আপনারা এখানে ইউজ করতে পারেন। ফর এক্সাম্পল, কলোকেশন কাকে বলে, ম্যাট ক্লার্কের একটা আমি আপনাদেরকে বই দিয়েছিলাম, প্রথমেই দেখবেন আপনারা ওই গ্রুপের, দেখবেন গ্রুপের হলো ইয়ের ভেতরে আছে, মিডিয়ার ভেতরে, ওইটা হলো কলোকেশনের বই। কলোকেশনটা এটাকে বলে যে দুইটা ওয়ার্ড, আপনারা জানেন যে দুইটা ওয়ার্ড একই সাথে আমরা মিনিং তৈরি করতে পারি না, তো দুইটা ওয়ার্ডের মিনিং তৈরি করতে হলে আমাকে প্রিপোজিশন লাগে, মানে পূর্বে, যেটা ওয়ার্ডের পূর্বে বসে এবং এই পূর্বে পজিশন হয় তার, এবং দুইটাকে একত্র করে। ফর এক্সাম্পল, যেরকম আপনি বলতে পারেন যে যে কোনো একটা ওয়ার্ড যেটার মাঝখানে কোনো প্রিপোজিশন থাকে এবং প্রিপোজিশন দিয়ে দুইটার মিনিং হয়, যেরকম আপনার ওই কলোকেশনের বইটা দিলে বুঝতে পারবেন। ফর এক্সাম্পল, এখানে ধরেন যে কোনো কোনো বিষয় আছে, এই যে রেফারেন্সিং ক্লিয়ারলি রেফারেন্সিং, এটা ধরেন, এটা না, ধরেন কোনো কোনো ওয়ার্ড আছে যেটা আপনার ডাবল নাউন হয় কখনো ক্ষেত্রে, বা নাউন ভার্ব হয়, এর মাঝখানে ওই ভার্বটাকে, ওই নাউনের জন্য যে কাজ করতেছে ভার্বটা, ওইটাকে ইন্ডিকেট করতে হলে আমাকে অফ বা কোনো একটা প্রিপোজিশন ইউজ করতে হয়, যে ওইটার জন্য এটা নাউনটা, এটাকে ইন্ডিকেট করা হয়। কিন্তু কলোকেশনটা এমন একটা কলোকেশন, দুইটা নাউন বা দুইটা ওয়ার্ড একত্রে পাশাপাশি বসে উইদাউট আপনার প্রিপোজিশনে ওইটার আলাদা একটা মিনিং তৈরি করে, এটাকে বলে কলোকেশন। ইউজেস এ ভ্যারাইটি, আচ্ছা এখানে মে প্রডিউস অকেশনাল ইরোর, কিছু অকেশনাল ইরোর হবে, আপনার সমস্যা নাই। ওয়ার্ড চয়েসে ইরোর হবে, স্পেলিংয়ে আপনার প্রবলেম হবে, ওয়ার্ড ফরমেশনে, মানে এক কথায় সেন্টেন্সে ভুল হবে, আপনার স্পেলিংয়ে ভুল হবে, আপনার হলো ওয়ার্ড চয়েসে ভুল হবে, আপনার অকেশনাল ইরোর হবে, তো এটা স্বাভাবিক 7-এ। ইউজেস এ ভ্যারাইটি অফ, ইভেন এটা এই 8-এর জন্য স্বাভাবিক। রেয়ার ইরোর, কিছু ইরোর, রেয়ার বলতে 5টার ভেতরে একটা, স্পেলিং এবং ওয়ার্ড ফরমেশনে, এটা 8-এর জন্যও হবে ভুলটা, সমস্যা নেই। ইউজেস এ ভ্যারাইটি অফ কমপ্লেক্স স্ট্রাকচার ইউজ করবেন। দেখা যাচ্ছে একটা বডিতে আপনি সেন্টেন্স লিখলেন 4টা, তার ভিতরে 2টা কমপ্লেক্স লেখার চেষ্টা করবেন। আচ্ছা, আমরা ইজিলিভাবে শিখে যাব, সমস্যা নেই। প্রডিউস এ ফ্রিকোয়েন্ট ইরোর ফ্রি সেন্টেন্সেস, মানে ফ্রিকোয়েন্ট ইরোর ফ্রি বলতে 10টার ভেতরে আপনাকে মোটামুটি 7টা আপনাকে ইরোর ফ্রি, বাকি 3টা আপনি ইরোর, মানে আপনার সমস্যা হতে পারে গ্রামাটিক্যালি বা অন্যান্য সেন্টেন্স ফরমেশনে বা সেন্টেন্স চয়েসে, সমস্যা নেই। হ্যাজ এ গুড কন্ট্রোল অফ গ্রামারের একটা ভালো কন্ট্রোল থাকতে হবে। প্রোনাউন্সিয়েশন, পাংচুয়েশন বাই দ্য মে অফ ফিউ, মানে কমা, ফুল স্টপের এগুলো একটু সমস্যা থাকতেই পারে, নো প্রবলেম। তো এই হলো মোটামুটি তাদের ক্রাইটেরিয়া। টাস্ক অ্যাচিভমেন্টে আমরা অনেকে বুঝি না, তো আমরা আজকে জানবো যে টোটাল যে 4টা আপনার হলো 4টা, এটা তো আপনার হলো 4টা যে প্যারাগ্রাফ, এই 4টা প্যারাগ্রাফের আপনার কাকে কোন প্যারাগ্রাফ, কতটা টাইপের প্যারাগ্রাফ, তো আপনারা একটু নোট করে নেন। 4টা প্যারাগ্রাফের ভেতরে আমাদের আছে হলো, এখানে আমি প্রত্যেকটা আপনাদের মুখস্থ ল্যাঙ্গুয়েজ দিয়ে দেবো, টেনশন করার কোনো নাই আপনাদের, ঠিক আছে, কোনো টেনশনেরই কিছু নাই। তো 4টা প্যারাগ্রাফের ভিতরে ফার্স্টে আপনারা 1 নম্বরে দিবেন, সেটা হলো যে
ট্রেন্ড, ট্রেন্ড 2 নম্বরে কম্প্যারিজন, কম্প্যারিজন 3 নম্বরে আপনার হলো প্রসেস, 4 নম্বরে ম্যাপস। এই হলো 4টা টাইপের প্যারাগ্রাফ। এই 4টার বাইরে কোনো প্যারাগ্রাফ আসে না। টু বি অনেস্ট আমার মনে হয় লেটারটার থেকে আমার এগুলো ইজি লাগে, কারণ এগুলোর সাথে অনেক দিন ধরে অভ্যস্ত, এই জন্য মাইট বি অলরাইট। হাউএভার, তো এখন ট্রেন্ড ল্যাঙ্গুয়েজ, ট্রেন্ডের কি ল্যাঙ্গুয়েজ, কোনটাকে ট্রেন্ড বলে? ট্রেন্ডের এই যে এইগুলা হলো ট্রেন্ডের, হ্যাঁ, এক্সপ্রেশন এগুলোকে বলে, এগুলো এক্সপ্রেশন, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেশন। তো এগুলো দেখা যাচ্ছে এত থেকে এত, আমরা জানি ফ্রম এবং ফ্রম ইউজ করলে মানে কোনো থেকে কোনো কিছু বোঝালে, মানে আপনারা কোয়েশ্চনে খেয়াল করে দেখবেন যে এই দুইটা থাকবে ট্রেন্ড বুঝতে, সহজভাবে বুঝতে হলে, যে এখান থেকে এই পর্যন্ত চলতেছে। ফর এক্সাম্পল, ফ্রম আমরা ইউজ করলে মাঝখানে টু ইউজ করি, বিটুইন ইউজ করলে মাঝখানে আমরা অ্যান্ড ইউজ করি। কেন? ফ্রম ইউজ করলে টু ইউজ করতে হয়, ফ্রম এত টু এত, বিটুইন এত অ্যান্ড এত, এর ভেতর থেকে এত। তো বিটুইন ইউজ করলে মাঝখানে অ্যান্ড ইউজ করতে হয়, এটা সুন্দর একটা ব্যবহার, আপনারা শিখে নেন। তো এগুলো আসলে এক্সপ্রেশন। অলরাইট, তো ট্রেন্ডের ভেতরে ট্রেন্ডের ভেতরে কি কি পড়ে? ট্রেন্ডের ভেতরে পড়ে যে এখানে দেখবেন যে 2-এর অধিক সময় নিয়ে কথা হচ্ছে। যেরকম এখানে কত আছে সময়, এখানে সাল 1 2 3 4 5টা সাল। কোনো কোনো পাই চার্টে দেখবেন আপনার সময় থাকে, এখানে ফর এক্সাম্পল এখানে থাকবে 2010, এখানে থাকবে ভাইয়া এটা কোন বইয়ের? 2020। ভাইয়া আমার একটু কারেন্ট নাই তো, হ্যাঁ এমবি কিনলাম তো দেরি হলো। একটু কোন বইয়ে ভাইয়া? কোনো বই থেকে না, এটা জাস্ট আমি আমার ইয়ে থেকে বোঝাচ্ছি আপনাদের। আচ্ছা তো ভাইয়া, সরি ভাইয়া একটু না দেরি না না, হয়ে গেল। সমস্যা নেই। তো 2000 ধরেন 2010 এবং 2020 এটা কিন্তু ট্রেন্ড বলে না। কেন বলে না? কারণ 2010-এর ভেতরে এই 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 চেঞ্জেসগুলো হয়েছে, 2020-এর ভিতরে এগুলো হয়েছে। এগুলো কিন্তু একটা সময় ধরে চলে নাই, এগুলো একটা সময় ধরে চলে নাই। এইটা হলো এই 2010-এর সাথে 2020-এর কম্পেয়ার করা, আর আপনার প্রশ্ন থাকবে এটা কম্পেয়ার করতে হবে, এটার সাথে এটা কম্পেয়ার। হ্যাঁ, আর আপনার এই যে এখানে কি, এটা হলো আপনার কোনো কম্প্যারিজন, এটা হলো একটা সময়। আপনি এখান থেকে শুরু করবেন, এটা শুরু শেষ হবে, এখানে যে শেষ হবে, আবার এটা শুরু করবেন, আবার এখানে যে শেষ হবে, এরকম। এটা একটা সময় ধরে চলমান, এটাকে বলে চলমান। তো এটাকে বলে ট্রেন্ড। সহজে বোঝার জন্য আপনারা এটা মাথায় রাখবেন যে আপনার বয়স এটা একটা ট্রেন্ড, ছোটবেলা থেকে বুড়াকাল পর্যন্ত এটা একটা ট্রেন্ড। আপনার আপনি আপনার আপনার মনে করেন যে আপনি আর আপনার ভাই অথবা আপনার বোন, এটাকে মনে করেন দুজনের কম্প্যারিজন হিসেবে, কারণ আপনি আপনার ভাই অথবা বোন দুজনের কম্প্যারিজন, একে অপরের সাথে তুলনা হয়, আমরা ছোটবেলা থেকে হয় কম্পেয়ার করা, একে অপরের সাথে তুলনা, এটাকে ভাই বোন হিসেবে ভরে ধরেন কম্প্যারিজনটা। কিভাবে আমরা কাজ করব পরে বুঝতে পারলে ইজি লাগবে। যে যখন আমি আপনি মনে করবেন যে আমার বয়সটা হলো ট্রেন্ড, কিভাবে ট্রেন্ড লাগানো লিখেছে, আমার বয়স, আমি ছোট থেকে বড় ছিলাম, বড় হতে 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 বুড়া হয়েছি, এটা একটা বলা একটা ট্রেন্ড, একটা সময় ধরে চলতেছে। আচ্ছা, আর কম্প্যারিজন কাকে বলে? আপনি আপনার বোন, ভাই বোন যে দুইটা, আমি এটা পারি, আমার বোন ওটা পারে, আমি ওটা পারি, আমার বোন ওটা পারে, আমি এটা কম পারি, আমার বোন এটা বেশি পারে, আমি এটা বেশি পারি, আমার বোন এটা কম পারে, কতটুকু কম পারে, এতটুকু কম পারে, এ হলো কম্প্যারিজন। আর ম্যাপটা কি, প্রসেসটা কি? প্রসেসটা হলো যে আপনি বলতে পারেন যে আপনার বাবার থেকে শুরু, আপনার ফ্যামিলিটা মানে ফুল ফ্যামিলিটা হলো প্রসেস। কিরকম? আপনার বাবা, আপনার মা বা আপনার দাদা, আপনার দাদি, আপনার বাবা, আপনার মা, আপনার বড় বোন অথবা বড় ভাই এবং আপনি, এরকম। তো বুড়াকাল থেকে শুরু মানে একদম বয়স থেকে শুরু করে ছোট আপনি পর্যন্ত, এরকম। এটা হলো প্রসেস বলে। কেন? আপনার লেখা কীভাবে লিখতে হবে? গ্র্যান্ডমাদার থেকে শুরু করতে হবে, ওখান থেকে, বা প্রথমে শুরু হয়তো গ্র্যান্ডমাদার থেকে শুরু হয়, শুরু যেখানে হয় শুরু যেখানে হয় প্রসেসের। আমি কম্প্যারিজন গেল, যেরকম এটা আপনার ভাই, এটা আপনার বোন, একে অপরের সাথে তুলনা হচ্ছে একটা বিষয় নিয়ে, যে এই কাজটা কি, এই কাজটা টিভির কাজটা কি বেশি দেখে, আমি বেশি দেখি, আমার বোন কম দেখে, এতটুকু কম দেখে, কতটুকু কম দেখে, এতটুকু কম। তারপর অনলাইনে কে বেশি সময় স্পেন্ড করে, আমি 36% টাইম ইউজ করি, আমার বোন ইউজ করে 52%, কতটুকু সময়, এতটুকু সময় ডিফারেন্সেস। খুবই সহজ, আমি জাস্ট প্যারাগ্রাফগুলো আপনাদের 4টা ক্লাসে বোঝাই দেবো ওভারঅল। জাস্ট মনে রাখবেন আপনার ফুল ফ্যামিলি, জাস্ট 4টা প্যারাগ্রাফ আমি ফুল ফ্যামিলির উপর শেখাই দেবো, জাস্ট মনে রাখবেন এবং লিখবেন। তো আপনার বয়সটা গেল, মানে শুধু আপনার বয়সটা গেল কি ট্রেন্ড, আপনার ভাই এবং বোন গেল কি কম্প্যারিজন, আর আপনার ফুল ফ্যামিলিটা হলো
আপনার প্রসেস কোথা থেকে শুরু, ধরেন আপনার দাদার থেকে শুরু, দাদা দাদি, আপনার বাবা, আপনার মা, আপনার আপনার বাবা, আপনার মা, তারপর আপনার হলো বড় বোন অথবা বড় ভাই, তারপর আপনি, এরকম। তো এইভাবে শুরু হয়, প্রথম থেকে শুরু হয় প্রসেসটা। দাদা দাদা এত এই কাজ করতো, আমার দাদা এই চাকরি করতো, আমার দাদা এই এত থেকে এত এই চাকরি করেছে, তারপরে ওই চাকরির পর থেকে আমার আব্বু এই চাকরির থেকে এই চাকরি শুরু করেছে, এই চাকরির থেকে আমার দাদি এইটার থেকে এটা করেছে, আমার দাদা চাকরি করে আনতো বা বাজার করে আনতো, আমার দাদি কি করতো ওই বাজারগুলা আপনার হলো সুন্দর করে রেডি করে রান্না বাড়া করতো। তারপরে কি করতো আমার তারপর রান্না বাড়া করে আপনারা কি করতেন, যে আপনার বাবা আসতো, আপনার বাবার জন্য খাবার আপ্যায়ন করতো, আপনার বাবা আপনার সবাইকে ডাকতো, একসাথে খাইতে বসতেন, ঠিক আছে। তারপরে কি হতো, আপনার আম্মু আপনার দাদি আপনার, যাই হোক এটা আপনার সাহায্য, পরবর্তী প্রসেসটা কি আসে যে আপনার আব্বু বাজার করে আনতো, আপনার আম্মু এভাবে করে, তারপরে আপনারা এইভাবে, এটা প্রসেস একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, এটাকে বলে প্রসেস, একটার থেকে একটা। এটা হলো ফুল ফ্যামিলি মনে করেন প্রসেস। আর ম্যাপটা কাকে বলে, ম্যাপটা হলো এটা, জানেনই কোনো ম্যাপ মানে কোনো একটা জায়গা, মনে করেন আপনার বাড়ি এটা হলো একটা ম্যাপ। তো এটা আপনার বাড়ি, এটা হলো একটা ম্যাপ। আপনার বাড়ি কি, আপনার বাড়ির ফুল একটা আঙিনা দিয়ে আপনি কীভাবে শুরু করতে পারেন, যে আপনার ধরেন পূর্ব দিক থেকে শুরু করলেন, পূর্ব দিক কর্নারে, আমার বাসার পূর্ব কর্নারে আছে কি রান্নাঘর, তারপরে ওই সাইড থেকে রান্নাঘরের পাশে আছে একটা বাথরুম, বাথরুমের পাশে আছে আমার বেডরুম, আমার বেডরুমের পাশে, ফর এক্সাম্পল ধরেন আপনার একটা পুরনো বাড়ি একটা নতুন বাড়ি, এটা হলো একটা বিষয় ম্যাপের ক্ষেত্রে। কীভাবে এক্সপ্লেনেশন দিতে হয়, যে ধরেন আপনার পুরনো বাড়ি এবং আপনার ওই একই জায়গায় নতুন বাড়ি হয়েছে। তো আপনার পুরনো বাড়ি পূর্ব দিক থেকে শুরু করলেন, যে এখানে আমার রান্নাঘর ছিল, রান্নাঘরটা ওখানে ভেঙে চুরে হয়েছে ওখানে বাথরুম। তারপরে ওর পাশে আপনার বাথরুম ছিল, বাথরুমটা ভেঙে চুরে হয়েছে রান্নাঘর। তার পাশে আমার বেডরুম ছিল, বেডরুমটা ভেঙে চুরে হয়েছে ড্রয়িং রুম। তার পাশে আপনার হলো আমার দাদার বা আপনার বাবার রুম ছিল, বাবার রুমটা ভেঙে চুরে হয়েছে আমার বড় আপুর রুম। তারপরে ড্রয়িং রুম ছিল, ড্রয়িং রুমটা ভেঙে চুরে হয়েছে আপনার বাবার রুম। এরকম বিষয়টা এরকম, যে এটা ভেঙে এটা হয়েছে, ওইটার পরিবর্তে ওইটা হয়েছে, ওইটা বেড়ে গেছে, এটা কমছে, এরকম বলতে পারেন যে এই ড্রয়িং রুম, মাঝখানে ড্রয়িং রুম ছিল, ড্রয়িং রুমটা ভেঙে স্পেসটা একটু বড় করা হয়েছে, একটু এক্সপ্যান্ড করা হয়েছে জায়গাটা। এই হলো এটা তো চারটা প্যারাগ্রাফের ল্যাঙ্গুয়েজ আপনাদের মনে করেন যে খুবই ইজি, মুখস্থর মতো। তো ট্রেনটা কিভাবে কাজ করে, যে একটা প্রত্যেকটা প্যারাগ্রাফে আপনার ইন্ট্রোডাকশন লিখতে হয়। ইন্ট্রোডাকশন আমি সূত্র দিয়ে বোঝাই দেবো একদম সহজভাবে। ইন্ট্রোডাকশন, তারপরে ওভারভিউ। একটা আদর্শ হয় কিভাবে, ইন্ট্রোডাকশন আপনারা খাতায় নোট করেন যে একটা প্যারাগ্রাফ লিখতে হয় কিভাবে। একটা প্যারাগ্রাফ লিখতে হয় প্রথমে ইন্ট্রোডাকশন, তারপরে ওভারভিউ, হ্যাঁ, ওভারভিউ, তারপরে আপনার বডি প্যারা 1, বডি প্যারা 2। এই হলো একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তাহলে কিভাবে একটা প্যারাগ্রাফ লিখতে হবে আপনারা দেখে নেই। একটা প্যারাগ্রাফ লিখতে হবে হলো, প্রথমে শুরু করতে হবে, প্রথমে হলো ইন্ট্রো, তারপরে ওভারভিউ অথবা যেটাকে বলে ওভারঅল, এটাকে ওভারভিউ বলে, আমরা ওভারঅল দিয়ে লিখি। তো ইন্ট্রো, ওভারভিউ, ঠিক আছে, ইন্ট্রো, ওভারভিউ, বডি 1, বডি 2। এই হলো একটা প্যারাগ্রাফে শুরু করতে হবে ইন্ট্রো থেকে, তার একটা প্যারা করতে হবে ছোট্ট, ইন্ট্রো দিয়ে একটা প্যারা, তারপরে আরেক প্যারাতে নতুন করে আবার আরেক লাইন, আরেক প্যারাতে ওভারভিউ দিতে হবে, ওভারভিউটা 1-1.5 লাইন 2 লাইন হবে। তারপরে বডি প্যারা 1 4 লাইন, তারপর বডি প্যারা 2 4 লাইন। এই হলো আপনার বডি প্যারা 2 লিখবেন, আবার নতুন করে শুরু করে, মানে এটা একটা প্যারা হবে, একটা প্যারা 4টা প্যারাতে লিখতে হবে। এই ইন্ট্রো যাবে এক প্যারাতে, ওভারভিউ যাবে এক প্যারাতে, বডি প্যারা 1 যাবে এক প্যারাতে, বডি প্যারা 2 যাবে আর এক প্যারাতে। ফর এক্সাম্পল এটা ইন্ট্রো লিখলাম আমি, এটা ওভারভিউ লিখলাম, আপনারা বুঝে নেন। এটা আমি বডি প্যারা লিখলাম, এটা বডি প্যারা 2 লিখলাম। বুঝতে পারছেন বিষয়টা? ভাইয়া হ্যাঁ। ভাইয়া আচ্ছা, আমরা যে যে আগে প্যারাগ্রাফ লিখতাম না স্কুল কলেজে, হ্যাঁ, ওইখানে তো মানে এরকম প্যারা সিস্টেম করা ছিল না, মানে ওইভাবে লেখা যাবে না, না? না না, এটা আইএলটিএস টোটালি আলাদা। প্যারা এখন কোনো প্যারা হয় না। প্যারা বলতে কোনটাকে বোঝাচ্ছে? প্যারাগ্রাফ, এটাকে বোঝাচ্ছে আমি প্যারা। হ্যাঁ হ্যাঁ, এটা শুরু হবে প্রথম থেকে, এটা প্যারা বলতে আবার মাঝখান থেকে শুরু হওয়া, ওটা বোঝে না। মানে শুরু হবে প্রত্যেকটা শুরু হবে আচ্ছা, মাঝখান থেকে, প্রথম থেকে। এই যে ওভারভিউ, বডি প্যারা 1, বডি প্যারা 2, বুঝতে পারছি। এখান থেকে শুরু হবে, কিন্তু আলাদা আলাদা ভাবে। হ্যাঁ,
ভাইয়া। প্যারা মানে আবার ওই প্যারাটা বোঝে না, ঠিক আছে? যে আগে মান্ধাতা আমলে চলতো এটা, এখন চলে না। আচ্ছা, বলছি শোনা যায় না আপনার কথা। বলতেছি ভাইয়া কনক্লুশন আছে নাকি না, এর এটা? কোনো কনক্লুশন নাই, এর ওভারভিউ আছে। ও ও ঠিক আছে, এই যে আচ্ছা, এখানে যেটা সেটা, এর ওভারভিউটা বাড়তি কিছু নাই। অ্যাকচুয়ালি হ্যাঁ, এখানে যেটা সেটা, এর বাড়তি কিছু নাই। আপনারা একটু নোট করে নেন প্লিজ। এখানে যেটা আছে এর বাড়তি কিছু নাই। এটা হলো একটা আদর্শ প্যারাগ্রাফ, ঠিক আছে? ও আচ্ছা ইন্ট্রোডাকশন, ঠিক আছে ভাইয়া, আমি বুঝতে পারছি। হ্যাঁ ঠিক আছে। তো এখন কিভাবে ইন্ট্রোডাকশন লিখতে হয়? ইন্ট্রোডাকশন লিখতে টোটালি হলো কোয়েশ্চনটা প্যারাফ্রেজিং এ বলে ইন্ট্রোডাকশন। সেটা হলো বডি প্যারা, সেটা হলো আপনার হলো টাস্ক 1 হোক আর টাস্ক 2 হোক, ডাজন্ট ম্যাটার। ইন্ট্রোডাকশন হলো একটা কোয়েশ্চনের, আদর্শ প্যারাফ্রেজিংকে বলে ইন্ট্রোডাকশন। এই কোয়েশ্চনটা হুবহু এর মিনিংটা সেম থাকবে, কিন্তু এর গ্রামাটিক্যালি সেন্টেন্স এদিক ওদিক করে অথবা ওয়ার্ড এদিক একটু চেঞ্জ, সিনোনিম ইউজ করে চেঞ্জ করাটাকে বলে, এটাকে বলে প্যারাফ্রেজিং। এই প্যারাফ্রেজিং করে ইন্ট্রো লিখবো আমরা। ওভারভিউ হবে এর উপরে বেস করে। ওভারভিউ কিভাবে লিখতে হবে আমি বলে দেবো। আচ্ছা, তো এখন খেয়াল করে দেখেন যে দুইটা ওয়েতে আপনার এটা কিন্তু এই এই ইন্ট্রোডাকশনে মনে করেন যে আপনার টাস্ক 1 এবং টাস্ক 2 দুইটাতে সেম ইন্ট্রোডাকশন ডিফারেন্স কিছু না। প্যারাফ্রেজিং দুইভাবে করা যায়। কিভাবে? একভাবে হলো গ্রামাটিক্যালি চেঞ্জ করে প্যারাফ্রেজ করা যায়, একটু উল্টাপাল্টা করে। আর একটা হলো কি এক্স্যাক্ট গ্রামারটা রেখে ওয়ার্ড বাই ওয়ার্ড চেঞ্জ করা, ওয়ার্ড বাই ওয়ার্ড সিনোনিম ইউজ করা, যতটুকু পারা যায়। ফর এক্সাম্পল, আমি অলওয়েজ প্রিফার করি যে ওয়ার্ড বাই ওয়ার্ড, মানে ওয়ার্ড চেঞ্জ করা, সিনোনিম ইউজ করা। গ্রামাটিক্যালি আপনারা চেঞ্জ করতে গেলে মিস্টেকটা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। সেক্ষেত্রে আমরা কি করব? ওয়ার্ড বাই ওয়ার্ড যতটুকু পারা যায় ততটুকু চেঞ্জ করব, যতটুকু পারা যায়। সব প্রত্যেকটা ওয়ার্ডের সিনোনিম হয় না, প্রত্যেকটা ওয়ার্ডের সিনোনিম অ্যাপ্রোপ্রিয়েট হবে না রাইটিংয়ে। তো প্রত্যেকটা ওয়ার্ডের সিনোনিম আমরা ইউজ করতে পারবো না। ফর এক্সাম্পল, এখানে পার পারসন, এটা সিনোনিম একটা বলেন তো কেউ একজন, পার পারসনের বলেন তো। পার ক্যাপিটা। পার ক্যাপিটা বলতে পারেন। এভরিবডি, হ্যাঁ, পার হেড, এভরি পারসন। না এভরি পারসন, পার হেড, এভরি পারসন মানে সবাই। পার পারসন প্রত্যেকজন। হ্যাঁ, পার হেড, পার পার ইন্ডিভিজুয়াল। পারসন ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, পারসন বাই পারসন। না পারসন বাই পারসন মানে এটা গ্র্যাজুয়ালি, একজন থেকে দুইজন, দুজন ও থেকে আচ্ছা, তিনজন, এরকম। তো পার পারসন, পার হেড। হ্যাঁ পার হেড বা পার ইন্ডিভিজুয়াল, এরকম। তো ওকে ওকে। এখন দেখা যাচ্ছে যে এই সিম্পল একটা এই এর সিনোনিম আপনারা দেখা যাচ্ছে যে ইরিলেভেন্ট সিনোনিম ইউজ করলেন, ওই জায়গা থেকে কপি করাটা 1000 গুণে ভালো। ওই ইরিলেভেন্ট জায়গা থেকে কপি করাটা 1000 গুণে ভালো। কারণ কপি করলে আপনাকে যতটা না পেনাল্টি দেবে, আপনি ইরিলেভেন্ট সেন্টেন্স ইউজ করলে তার থেকে বেশি পেনাল্টি দেবে। ইরিলেভেন্ট কিভাবে বুঝবেন? এখন রাইটিং এর ক্ষেত্রে খুবই কেয়ারফুল থাকতে হবে। যেরকম দ্য গ্রাফ বিলো শো এখানে বলতেছে, এখন কিভাবে আমরা লিখবো একটা ইয়েতে, কিভাবে লিখবো আমরা, আপনার ইন্ট্রোডাকশন কিভাবে শুরু করতে হয় এটার আমি আপনাদেরকে ইয়ে দিয়ে দেব। আপনার হলো আমি মনে হয় এখানে লিখে রাখছি, টাইম এক্সপ্রেশন। এটা আপনার, এটা হলো এই যে ওভারভিউ কিভাবে শুরু করতে হয়, এটা হলো ওভারভিউ ইমপ্রেশন। ওভারভিউ এই যে কোনো একটা লাইন দিয়ে শুরু করতে হবে, ঠিক আছে? আচ্ছা, ওভারভিউ যে কোনো একটা লাইন দিয়ে শুরু করতে হবে। আচ্ছা, আর একটা বিষয় আপনারা নোট করে নেন, এটা হলো কোনো কিছু না, প্যারা 1 প্যারা 2। আচ্ছা, এটা কোনো আহামরি কিছু না। ইন্ট্রোডাকশন কিভাবে আমরা শুরু করব, একটা বিষয় আপনারা লেয়ার করেন, প্রত্যেকবার এটা লিখবেন যা দ্য প্রোভাইডেড লেখেন, দ্য প্রোভাইডেড। আপনারা এটা নোট করে রাখেন। হ্যাঁ, এখন চারটার জন্য চারটা আলাদা আলাদা আমি আপনাদের ওয়ার্ড দিব, এটাও আমি আপনাদের বলে দিই। চারটা আলাদা আলাদা ওয়ার্ড আমি একটু লিখে দিই। সেক্ষেত্রে এখানে আপনার প্রত্যেকটা ইন্ট্রো শুরু করতে হবে কি দিয়ে? এখানে ধর আমি ইন্ট্রো লিখতেছি, লিখতে হবে দ্য প্রোভাইডেড। এবার আসেন এরপরে শুরু হয়। যদি লাইন আসে লাইন গ্রাফ লিখবেন, যদি লাইন আসে লাইন গ্রাফ লিখবেন।
যদি লাইন আসে লাইন গ্রাফ লিখবেন, ওকে। অথবা যদি ম্যাপ আসে দ্য প্রোভাইডেড ম্যাপস, কম্পারিজন দ্য প্রোভাইডেড পাই চার্ট লিখবেন, যদি পাই চার্ট আসে পাই চার্ট লিখবেন। অথবা যদি ম্যাপ আসে প্রসেস আসে প্রসেস লিখবেন, দ্য প্রোভাইডেড প্রসেস। অথবা ডায়াগ্রাম, প্রসেসের পরিবর্তে ডায়াগ্রামও লেখা যায়। অথবা কি লিখতে পারেন, ম্যাপ, দ্য প্রোভাইডেড ম্যাপস। তো খেয়াল করে দেখেন ভাই লাইন গ্রাফটা কোনটা? লাইন গ্রাফটাকে ট্রেন্ডের ভিতরে পড়ে, যেটা সময় ধরে লাইন সময় ধরে চলতে থাকে, কারণ একটা লাইন সময় ধরে চলতে থাকে। পাই চার্টটা কম্পারিজনের ভিতরে পড়ে, ওই যে পাই চার্টটা দেখালাম দ্বিতীয়, আমি 2010 আর 2020 ওটাকে বলে পাই চার্ট। পাই চার্টটা লাইন গ্রাফ হয় এরকম লাইন থাকে কয়েকটা, এরকম লাইন থাকে, হ্যাঁ এরকম লাইন থাকে। আর পাই চার্টটা হয় এরকম গোল একটা অথবা দুইটা থাকে, তার ভিতরে এরকম পার্সেন্ট দেওয়া থাকে, হ্যাঁ এরকম এরকম থাকে পাই চার্টে। আর প্রসেসটা কাকে বলে, কোনো কাজের কোনো প্রসেসটাকে বলে, কোনো কাজের কোনো কাজ যদি কোনো প্রসেসের ভেতর দিয়ে যায় সেটাকে বলে প্রসেস। ফর এক্সাম্পল এটা একটা প্রসেস, এটাকে বলে প্রসেস, প্রসেসিংয়ের ভেতরে যাচ্ছে এটা। আর এটাকে বলে ম্যাপ, ঠিক আছে। ম্যাপ মানে কোনো একটা আপনার ম্যাপ। আচ্ছা, তো আপনারা দ্য প্রোভাইডের সাথে ইউজ করবেন যদি লাইন গ্রাফ আসে তো দ্য প্রোভাইডেড লাইন গ্রাফ, যদি পাই চার্ট আসে দ্য প্রোভাইডেড পাই চার্ট, দ্য প্রসেস আসে দ্য প্রোভাইডেড প্রসেস, ডায়াগ্রাম আসে দ্য প্রোভাইডেড ডায়াগ্রাম। এখন এখানে ইন্ডিভিজুয়াল প্যারাগ্রাফের জন্য ইন্ডিভিজুয়াল আছে, আপনার হলো নাউন আছে, ফর এক্সাম্পল ভার্ব আছে। ফর এক্সাম্পল দ্য প্রোভাইডেড লাইন গ্রাফ যদি আসে, লাইন গ্রাফ ইলাস্ট্রেট লিখবেন, দ্য প্রোভাইডেড লাইন গ্রাফ ইলাস্ট্রেটস, ঠিক আছে। এটা হলো ট্রেন্ডের জন্য, লিখে রাখেন আপনারা, হ্যাঁ ট্রেন্ডের জন্য এটা। যদি কম্প্যারিজন আসে, যদি কম্প্যারিজন হয়ে লিখবেন কম্পেয়ার। যদি আপনাদের প্রসেস আসে তাহলে লিখবেন ডেমনস্ট্রেট। ডেমনস্ট্রেট। যদি আসে আপনাদের ম্যাপ তাহলে লিখবেন আপনার হলো ডেপিক্স। ডেপিক্স মাইট বি। এই যে এটা হলো ম্যাপের ভিতরে দুইটা টাইপের ম্যাপ আছে, হ্যাঁ একটা হলো আপনার এইটা, আর একটা হলো আপনার ইনডোর, একটা আউটডোর। আমি বোঝাই দেবো ম্যাপের জন্য। এখন এখানে যদি আপনারা মনে হয় ডেপিক্স যদি না দিতে পারেন, আপনারা আরেকটা জিনিস লিখতে পারেন, আপনারা ডেপিক্স বাদ দিয়ে লিখতে পারেন কি রিভিল। রিভিল লিখতে পারেন। তো বিষয় হলো এইগুলা এক একটা ভার্ব ইউজ হবে এক একটা ইন্ডিভিজুয়াল প্যারাগ্রাফের জন্য, ঠিক আছে। আচ্ছা, অবশ্যই আপনারা নোট করেছেন, ঠিক আছে। তো এই হলো আপনার ট্রেন্ড। আমি বলে দিলাম যে প্রত্যেকটা প্রশ্নের ইন্ট্রোডাকশনের প্যারাফ্রেজিং হবে হলো আপনার ইন্ট্রোডাকশন, প্যারাফ্রেজিং হবে ইন্ট্রোডাকশন। এজন্য ইন্ট্রোডাকশন এখানে লেখা হয়নি। কীভাবে লিখতে পারে এটা, দ্য গ্রাফ, দ্য প্রোভাইডেড লাইন গ্রাফ ইলাস্ট্রেট। তাহলে আমরা কি শো এর পরিবর্তে কি লিখবো, ইলাস্ট্রেট। ইলাস্ট্রেট আমরা দিয়ে দিয়েছি। অ্যাভারেজের সিনোনিম কি, মিন হতে পারে, MEN, মিন। তাহলে আমরা এটা যদি না জানি অ্যাভারেজের সিনোনিম, তাহলে না কি করব, আমরা লিখবো না, অ্যাভারেজ লিখবো। তাহলে মিন কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডের তো সিনোনিম হয় না, প্রপার নাউনের সিনোনিম কখনো হয় না। ইমিশন কি, ভার্ব, অলওয়েজ ভার্বের সিনোনিম হয়, প্রপার নাউনের সিনোনিম হয় না অ্যাকচুয়ালি। আচ্ছা, হয় প্রোনাউনের সিনোনিম হয়। তো দেখেন দ্য প্রোভাইডেড লাইন গ্রাফ ইলাস্ট্রেট মিন কার্বন ডাইঅক্সাইড। ইমিশনের কি হতে পারে, ইমিশনে কি হতে পারে বলেন তো, ইমিশনের সিনোনিম হতে পারে কি, রিলিজ, আউটফ্লো, আউটথ্রো, রিলিজ। তাহলে এটাকে আমরা কি ইউজ করতে পারি, ইমিশন মানে কি, ইমিশন মানে কি নির্গত হওয়া, তাই না? আপনারা আছেন? জি ভাইয়া, নির্গত হওয়া। ইমিশন মানে নির্গত হওয়া। তো এখানে একটু কাজ করবে আপনাদের আসলে ওয়ার্ড মানে সিনোনিম, যে যত ভালো সিনোনিম জানেন, ওয়ার্ড কালেকশন যত ভালো, তার তত ভালো রাইটিং হবে, এটা স্বাভাবিক বিষয়। তাহলে এটা কি আমরা ইউজ করতে পারি যে রিলিজ পার হেড, কার্বন ডাইঅক্সাইড রিলিজ পার হেড ইন দ্য ইউনাইটেড কিংডম, সুইডেন, ইটালি অ্যান্ড পর্তুগাল, ফ্রম। আমরা এখানে বিটুইনের জায়গায় কি করতে পারি, ফ্রম এত টু এত, এখানে ফ্রম লিখতে পারি, একই, দুটার মিনিং একই, টু এত,
দুটোর মিনিং একই। তাহলে আমরা এখানে কি করলাম, এইটার একটা সিনোনিম ইউজ করলাম, এইটার একটা সিনোনিম ইউজ করলাম, এইটার একটা সিনোনিম ইউজ করলাম, এখানে একটা সিনোনিম ইউজ করলাম, বাকি আর কোনো কিছু দরকার নাই। এটার করলাম, এটার করলাম, দ্যাটস ইট, এনাফ। এটুকু আপনার জন্য এনাফ, কারণ আপনারা প্রত্যেকটা কান্ট্রির সিনোনিম ইউজ করতে পারবেন না। তো আপনারা কি করবেন, কোন ওয়েতে আপনারা প্যারাফ্রেজ করবেন, সেটা হলো যে যতটুকু যার নলেজে যতটুকু ওয়ার্ড আছে ওই ওয়ার্ড নিয়ে ঝাঁপায় পড়বেন, ওই ওয়ার্ড নিয়ে আপনারা এটা প্যারাফ্রেজ করে এই যা যা আছে সেম জাস্ট সিনোনিম ওখানে বসায় চেঞ্জ করে ইন্ট্রোডাকশন লিখে ফেলবেন। এইটা ভাবার কোনো অবকাশ নাই যে আমাকে ইন্ট্রোডাকশন দেখে মার্ক দিয়ে দিবে আমি ক্রিস্পি ওয়ার্ড ইউজ করলে, না। মানে বডি টাস্ক 1 টাস্ক 2 দুইটারই মার্কিং হয় হলো আপনার ওভারভিউ ওভারঅল থেকে, আর বডি প্যারা 1 2 আর টাস্ক 2 বডি প্যারা 1 2, এই হলো বিষয়। তো বিষয়টা আসলে দেখেন এই হলো ইন্ট্রোডাকশন। এবার ওভারভিউ কিভাবে লিখতে হয়, আপনারা ওভারভিউ ইন্ট্রোডাকশন গেল, প্রত্যেকটার ইন্ট্রোডাকশন পার্ট থাকবে সেম, আর প্রত্যেকটার ওভারভিউ বলতে ম্যাপের এবং প্রসেসের ওভারভিউ আপনারা মুখস্থ আমি দিয়ে দেবো, মুখস্থ করলে আর কোনো জীবনে কোনো ম্যাপ আর কোনো প্রসেসের জন্য ওভারভিউ আপনার টেনশন করা লাগবে না ওভারভিউ। কিন্তু ওভারভিউ কিভাবে লিখবেন, এই ট্রেন্ডের ওভারভিউ লিখতে পারেন কি, ট্রেন্ডের ওভারভিউ হবে হলো যদি এখানে ডিপেন্ড করবে, এটা ইট উইল ডিপেন্ডস অন দ্য চার্টস। ফর এক্সাম্পল যদি এখানে 5টা লাইন থাকে তাহলে 3টাতে আলাদা করে নেবেন আর 2টা আলাদা করে নেবেন। আর আলাদা করবেন কিভাবে, গ্র্যাজুয়ালি আলাদা করবেন না, র্যান্ডমলি। এখান থেকে একটা নেবেন, এখান থেকে একটা নেবেন, এখান থেকে নেবেন, তারপরে এখান থেকে ধরেন 1 নিলেন, এখান থেকে 1, এখানে 2, এটা 2, এভাবে লিখবেন, ঠিক আছে? আলাদা এভাবে শাফল করে লিখবেন। আচ্ছা, তো ধরেন 5টা, এখানে 4টা আছে, 4টা কিভাবে লিখতে পারি, আমরা যেই 2টা উপরমুখ হয়েছে একই পরিমাপে উপরমুখ হয়েছে সেই 2টা নিতে পারি, আর যেই 2টা যে একটা নিচে হয়েছে সেটা নিতে পারি, অথবা একটা আপ ডাউন করছে সেটা নিতে পারি। কিভাবে, ধরেন এখানে কোন 2টা, ইটালি এবং পর্তুগাল, ইটালি এবং পর্তুগাল আপনার এটা কি হয়েছে, দেন ওভারঅল অ্যাজ দ্য গ্রাফ শোজ ইন ইটালি অ্যান্ড পর্তুগাল কার্বন ডাইঅক্সাইড ইমিশন পার হেড increased significantly, whereas অপরপক্ষে ইউকে decreased gradually. However, যাই হোক, সুইডেন ডাউনটার্ন উইথ ফ্লাকচুয়েশন ওভার দ্য টাইম, পুরো সময় ধরে। ওভার দ্য টাইম মানে আমার এই সময়টা আমি দেখেন কি প্রত্যেকটা টাস্ক কীভাবে চার্জ করলাম, এটা রিকোয়ারমেন্ট ফিল আপ করলাম, টাইমটা আমি নিলাম এখান থেকে এখানে, ওভার দ্য টাইম নিয়ে টাইমটা নিলাম আমি, পুরো এই টাস্ক এই কি পয়েন্টগুলো নিলাম আমি, কি নিয়েছি, ইটালি, পর্তুগাল, ইউকে আর কিনলাম সুইডেন, 4টায় কাভার হয়ে গেল। এবার এই 4টা দাগ এই সময় ধরে কতটুকু আপ ডাউন হয়েছে আমরা শর্ট লিখতে হবে। ওভারভিউ মানে খুবই শর্ট লিখ, অ্যাট এ গ্লিমস। ওভারভিউ 2 লাইনের বেশি হওয়া যাবে না, বেশি হলে 2.5 লাইন হতে পারে, সর্বোচ্চ 3 লাইন, এর বেশি ভুলেও হওয়া যাবে না। ওভারভিউ হলো অ্যাট এ গ্লিমস, এখানে কি আছে সেটা থেকে দেখা যায়। ইনডেপথ আমরা আলোচনা করব বডি প্যারাতে, যে ইনডেপথ বডি প্যারাতে যে আলোচনা হবে। তো এখানে দেখেন যে এই 2টা গ্র্যাজুয়ালি ইনক্রিজ হয়েছে, এখানে বলছে ইনক্রিজ সিগনিফিকেন্টলি, মানে খুবই দ্রুত ইনক্রিজ হয়েছে। তারপরে অপরপক্ষে ইউকে হয়েছে ডিক্রিজ হয়েছে, গ্র্যাজুয়ালি সমানভাবে গ্র্যাজুয়ালি ডিক্রিজ হয়েছে, আরটাকে আপ ডাউন করছে, মানে উপরে উঠে নিচে নামলে এটাকে ফ্ল্যাকচুয়েশন বলে, আপ ডাউন বলে। আপ ডাউনের ইয়ে হলো ইংলিশ হলো ফ্ল্যাকচুয়েশন, অসিলেশন, এরকম অসিলেট, ফ্ল্যাকচুয়েট এরকম, অথবা আনস্টেবল। তো সুইডেনটা কি হয়েছে মাঝখান থেকে, যেটা আপ ডাউন হয়েছে, ডাউনটা নিচে নামছে উইথ ফ্ল্যাকচুয়েশন, মানে আপ ডাউনের সাথে নিচে নেমে গেছে ওভার দ্য টাইম, পুরো সময় ধরে। ওভার দ্য টাইম 2টাকে ইন্ডিকেট করছে, তাহলে এটাকে একটা কমপ্লেক্স সেন্টেন্স আমি লিখলাম। তাহলে একটা ওভারভিউ লিখতে হয় কীভাবে, আপনারা যা শিখবেন ওভারভিউ লেখা কিসে শুনবেন, জাস্ট কম্প্যারিজনের ওভারভিউ আর ট্রেন্ডের ওভারভিউ। ট্রেন্ডের ওভারভিউটা একটু আপনাদের মানে একটু লাগতে পারে, বাকি কোনো ওভারভিউ কঠিন লাগবে না, আর কম্প্যারিজন ওভারভিউ খুবই সহজ, বাকি দুটো তো মুখস্থ করে লিখে আসবেন, আর কোনো সমস্যা নাই। আর কিভাবে একটা ট্রেন্ডের ল্যাঙ্গুয়েজ কীভাবে হয় দেখেন, তো এখানে আমি কিছু এক্সাম্পল দিয়ে আপনাদের বোঝাই দিই ওভারভিউটা কীভাবে কাজ করে। ফর এক্সাম্পল এটা দেখলাম, তো এইটা দেখেন 3টা আছে, তো 3টার ভেতরে কি একটা একদম সিগনিফিকেন্টলি বেড়ে গেছে, আর একটা একদম গ্র্যাজুয়ালি কমে গেছে, আর একটা ফ্ল্যাকচুয়েট হয়েছে, দ্যাটস ইট, এনাফ। আবার দেখা যাচ্ছে যে ভাইয়া অনেকগুলো, এটা কিভাবে লিখবো, তো এটা আমি বলবো যে এটা ডিক্রিজ, গ্র্যাজুয়ালি ডিক্রিজ হয়েছে, আর এই 2টা একটা জিনিস প্রশ্ন করতে পারি, এই যে গ্রাফটা দেখাচ্ছেন না, এগুলো কি লেখার মধ্যে মানে কোশ্চেনে থাকবে না আমাদের লিখতে হবে? কোশ্চেনে থাকবে, এটা
ও কোশ্চেনে থাকবে। এটা তো কোশ্চেনই, এটা বইয়ের কোশ্চেনই। বই দেখেন নাই? বই তো আছে ওইটা। না আমি বইয়ে দেখেছি, সেই জন্য জিজ্ঞেস করছিলাম কোন বই থেকে, যাই হোক বই মানে যেগুলো এই আসবে সেগুলা কোশ্চেনে পাবেন, মানে বইয়ে হলো পরীক্ষার কোশ্চেনই দেওয়া থাকে। ও আচ্ছা, সেই আলোকে লিখতে হবে মানে দেখে এক্স্যাক্টলি। দেখে বুঝে শুনে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ভাইয়া, নেন বলেন। আচ্ছা, তো এখন আপনার ধরেন যে এটা তো কয়টা? এটা তো আপনার বলতে গেলে ৪ টা। তো এই ৪ টা কিভাবে লিখব? তো ৪ টা আপনি লিখতে পারেন যে এখানে মোটামুটি আপনি আম এটা কি গ্র্যাজুয়ালি ইনক্রিজ হয়েছে, এটাও ইনক্রিজ হয়েছে, এটাও ইনক্রিজ হয়েছে। তো আপনি কি করতে পারেন? যেহেতু আমাকে শর্টে লিখতে হবে। এই ৩ টাই ইনক্রিজ গ্র্যাজুয়ালি, whereas এইটা কি হয়েছে? ফ্ল্যাকচুয়েট করছে। এটা ফ্ল্যাকচুয়েট করছে ওভার দ্য টাইমে। লাস্টে ওভার দ্য টাইম লিখে দিবেন। এই পুরোটা কাভার হয়ে যাবে। তাহলে আমরা এখানে টাচ করতেছি, এখানে টাচ করতেছি, এখানে টাচ শেষ করতেছি। ৩টা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে ওভারভিউ লিখতে হলে। ৩টা জিনিস কি? ৩টা জিনিস হলো এখানে কি কি জিনিস, কোনটা কোনটা বাড়তেছে অথবা কমতেছে, আর কতটুকু সময় ধরে, এই পুরো সময় ধরে কোনটা কোনটা বাড়তেছে, কতটুকু কমতেছে। এটা যদি ৩টা থাকে, এখানে দেখেন এটা আছে ৩টায় বেড়ে গিয়েছে, তো কি হতে পারে আমার? আমার এটা হতে পারে যে এটা ইনক্রিজ সিগনিফিকেন্টলি, আর আপনার হতে পারে এই দুইটা আপনার ফ্ল্যাকচুয়েট করছে। দ্যাটস ইট। ফ্ল্যাকচুয়েট করা মানে কি? একটা জিনিস নিচে নামছে, তার নিচে নামার থেকে উপরে উঠছে, অথবা একটা জিনিস উপরে উঠছে, তার নিচে নামছে। এটা ইনক্রিজ, এই দুটা ফ্ল্যাকচুয়েট করছে। দ্যাটস ইট। ওভারভিউ আপনাদের মানে সিম্পল অ্যাজ দ্যাট। আপনারা চেষ্টা করবেন ওভারভিউটা সিম্পল করা, একদম সিম্পলি লেখা। আর এটা কি হতে পারে? এটা তো একদম ঘেঁচিমেচি। তো এটা হতে পারে যে এই দুইটা ইনক্রিজ হয়েছে, এটা ডিক্রিজ হয়েছে। এবার আমি আপনাদের শেখাই যে ট্রেন্ডের ক্ষেত্রে যে ইনক্রিজ ডিক্রিজটা কতটুকু মাপের, পরিমাপের, কতটুকু মাপের লিখতে হবে। আপনারা একটু করেন, নোট করেন, ঠিক আছে? ফর এক্সাম্পল দেখেন এখানে আপনারা খেয়াল করে দেখবেন যে একটা গ্রাফে এরকম 4 কোণাচু থাকে, 4 কোণাচির ভিতরে একটা গ্রাফ থাকে, এর ভিতরে লাইন থাকে। তো এই 4 কোণাচি, এই 4 কর্নার ইয়াতে, ঠিক আছে, এই 4 কর্নার, সরি, এই 4 কর্নার এর ভিতরে একটা গ্রাফ থাকে, লাইন গ্রাফ থাকে। এখানে একটা টাইম দেওয়া থাকে 2020, 2021, ধরেন 2022, 2023, 2024, এখানে ধরেন 2025 থাকলো। এই ধরনের একটা টাইমটা আমাদের ওভার দ্য টাইমে আমরা লিখে শেষ কমপ্লিট করবো। আর এখানে যা যা দিবে, যে অপশনগুলো, কান্ট্রি বা অপশনগুলো দিবে, সেগুলোতে এর ভিতরে আপ ডাউন করে। তো এখানে কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলা বাড়া, মানে কতটুকু বাড়ছে, বেশি না কম, এটার উপর ডিপেন্ড করে। ফর এক্সাম্পল এখন যদি কোনো এখানে ধরেন দাগ থাকবে, এরকম দাগ থাকবে, আপনারা জানেন প্রত্যেকটা গ্রাফে এরকম দাগ থাকবে। এই দাগের দিকে মেট্রিক টন বা কোনো কিছুতে ইউজ হয়, মেজার উইথ মেট্রিক টন, আপনারা এটাও লিখতে তো এই দাগের ভেতরে দেখবেন একটা দাগ আপনার তিনটা তিনটা কাভার করছে, তিনটা কাভার করে উপরে উঠছে। তো বিষয় খেয়াল করে দেখবেন যে আপনাদের আমি বলে রাখি, সহজভাবে বলে দেই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যেটুকু থাকবে, যে এটা এই মাপে উঠতেছে। এখন এখান থেকে যদি শুরু করে এই পর্যন্ত যদি উঠে যায়, তাও কিন্তু এটা যেহেতু নিচে থেকে উঠছে, এই এই মাপে যেটা উঠেছে, মনে করেন যে একদম নিচু হোক আর উপরে হোক, সেটা মনে করবেন যে এটার এই গ্রেডের জন্য 5টা আছে, অ্যাডজেক্টিভ আছে। আর এখান থেকে মনে করেন এটুকুর জন্য 4টা আছে, আর এটুকুর জন্য আছে আলাদা। তো কিভাবে আমি বলতেছি, ধরেন একটা দাগ এখান থেকে শুরু করলো, এটা উঠে এরকম উঠে এখানে চলে গেল। আরেকটা দাগ এখান থেকে শুরু হলো, এখানে যে শেষ হলো। আরেকটা দাগ এখান থেকে শুরু হয়ে এখানে যে শেষ হলো। তো এই 3টা দাগের ডিফারেন্টটা কি? ধরেন একটা উপরে, একটা এখানে, একটা এখানে। ডিফারেন্টটা কি? ডিফারেন্ট হলো যেটা উপরে থাকবে এর হলো অ্যাডজেক্টিভ আছে। কি অ্যাডজেক্টিভ? শার্প। আরেকটা কি অ্যাডজেক্টিভ হতে পারে? আপনার হলো স্টিফ, সরি। আরেকটা কি হতে পারে? সিগনিফিক্যান্ট। আপনারা এটা নোট করে নেন, হ্যাঁ, সিগনিফিক্যান্ট। আরেকটা হতে পারে কি? এক্সপোনেনশিয়াল।
তারপরে আপনার হলো ড্রামাটিক। এ হলো পাঁচটা আপনার এই অ্যাডজেক্টিভ। এগুলাকে খুব বেশি যখন বাড়ে তখন ইউজ করা হয়। এই পাঁচটা নোট করে রাখেন। দাগ যখন খুব বেশি বাড়ে তখন, সরি, দাগ যখন মাঝামাঝি অবস্থায় থাকবে, তো মাঝামাঝি অবস্থার অ্যাডজেক্টিভগুলো কি কি? গ্র্যাজুয়ালি, ভাইয়া দ্বিতীয় নাম্বারের এটা কি? শেপ নাকি স্টেপ? স্টিপ, হ্যাঁ, গ্র্যাজুয়াল। তারপরে কি আপনার হলো ভাই সবার লাস্টেরটা কি? ডেমনস্ট্রেট। ড্রামাটিক, মডারেট, মডারেট একটা আছে, গ্র্যাজুয়াল একটা আছে, একটা হলো মডারেট, গ্র্যাজুয়াল, আপনার হলো তারপর আপনার কনস্ট্যান্ট, তারপর আপনার ভাইয়া এই ওয়ার্ডগুলো আগে দেওয়া যায় না, দিয়ে দেওয়া যায় না আলাদাভাবে? না, আলাদাভাবে দিয়ে কোনো লাভ নাই, আপনারা ফোনে স্টোর করে কোনো লাভ নাই। নোট করেন, নোট করতে হলে নোটটা পড়বেন। ভাই সেকেন্ডটা কি? মডারেট। হ্যাঁ, এটা মডারেট, MODERAT, মডারেট। হ্যাঁ, আচ্ছা, তারপরে আপনার হলো কনস্ট্যান্ট, তারপর আপনার হলো স্টেডি, তারপরে প্রগ্রেসিভ, এগুলো লাগবে, আর লাগবে না, প্রগ্রেসিভ লাগবে না, এগুলো লাগবে না, এই এনাফ, একটা এটা লাগবে। আচ্ছা, এই গেল হলো মধ্যবর্তী, এই অবস্থাটা আসলে এখান থেকে এখানে, আর এটা গেল এই পাঁচটা। এবার নিচে যখন থাকবে তখন কি হবে? এখানে আছে, না প্লিজ, ইনসিগনিফিক্যান্ট, মার্জিনাল, তারপরে মিনিমাল, স্লাইট, স্লো। তাহলে কি হলো? 5টা, 10টা, 4টা, 14টা। এই 14টা অ্যাডজেক্টিভ আপনার ইউজ হবে কোন কোন ক্ষেত্রে? একটা হলো খুব বেশি বাড়ার ক্ষেত্রে, একটা মধ্যবর্তী অবস্থার ক্ষেত্রে, আর একটা কি একদম নিচুর ক্ষেত্রে। তো বিষয়টা আসলে এরকম কাজ করে যে এই মাপের যদি এই এরকম যদি হয়, একটা ট্রেন যদি এরকম একটা আপনার গ্রাফ যদি থাকে, তাহলে এই মাপের ভেতরে যা থাকবে তা আপনার উপর পর্যায়ে প্রথম লেভেলের, ফার্স্ট লেভেল, এই টুক থেকে মাঝখানে যা থাকবে সেকেন্ড লেভেলের, এখান থেকে যা থাকবে 3 নাম্বার লেভেলের। তার মানে এটা 1 নাম্বার লেভেলের অ্যাডজেক্টিভগুলো কোনগুলো আপনারা লিখে নেন। ভাই শেষে কি লিখেছেন ভাইয়া? বুঝতে পারতেছি না। ইনসিগনিফিক্যান্ট, মার্জিনাল, মিনিমাল, স্লাইট, স্লো। ওকে। তাহলে প্রথম লেভেলের ক্যাটাগরির 5টা অ্যাডজেক্টিভ, দ্বিতীয় লেভেলের ক্যাটাগরিতে 4টা অ্যাডজেক্টিভ, গ্র্যাজুয়াল, মডারেট, কনস্ট্যান্ট, স্টেডি। তৃতীয় লেভেলের কত? ইনসিগনিফিক্যান্ট, মার্জিনাল, মিনিমাল, স্লাইট, স্লো, 5টা। তো 5টা, 4টা, 5টা, টোটাল 14টা অ্যাডজেক্টিভ আপনার কাজে ইউজ হবে। এই 14টার ভেতরে হতে পারে আপনার ইউজ হচ্ছে কি, এই উপরের ক্ষেত্রে 2টা, সর্বোচ্চ 2টা, মাঝখানের ক্ষেত্রে সর্বোচ্চ 2টা, নিচের ক্ষেত্রে সর্বোচ্চ 2টা। এই কারণ আপনি খুব একটা বেশি এটা লাগে না, সবগুলা লাগবে না, এর ভেতরে যেটা আপনার ইচ্ছা সেটা ইউজ করবেন। ফর এক্সাম্পল, যদি খুব বেশি লাইন আসে তখন আপনার বেশি কাজ হবে। আচ্ছা, এই গেল আপনার এই সোজা সাপটা বা আপ ডাউনে। এখন কোনো আছে লাইন এরকম আপ ডাউন করে, এটার জন্য আমরা ইউজ করব, আপনার হলো কিছু অ্যাডজেক্টিভ আছে সেটা আমরা ইউজ করব। ঠিক আছে, এটা কিভাবে কতটুকু আপ ডাউন হয়েছে, কিভাবে কতটুকু ডাউন টার্ন বা হয়েছে। আচ্ছা চলেন,
এখন দেখেন যে এই যে ফ্ল্যাকচুয়েট করা যাকে বলে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন, এটাকে কি বলে? ফ্ল্যাকচুয়েশন। তাহলে কি প্রথম হতে পারে কি? ফ্লাকচুয়েটেড কনসিডারেবলি, না, ঘন ঘন এটা ওঠানামা। হতে পারে আপনার ফ্লাকচুয়েশন, সরি, ফ্লাকচু ফ্লাকচুয়ে ফ্লাকচুয়েটেড বলা যায়। তারপরে এটাই আপনারা থাকেন, অথবা রিমাইন আনচেঞ্জড, অসিলেট ভ্যাসিলেটের দরকার নাই, রিমাইন আনচেঞ্জড, আনচেঞ্জড, রিমাইন আনচেঞ্জড। ও না, সরি, রিমাইন এটা না, এই ফ্ল্যাকচুয়েট। ভাইয়া রিমেন আনচেঞ্জ মানে তো হচ্ছে কোনো কিছু চেঞ্জ না হওয়া, মানে সরল থাকবে, সমান। তো এটা হলো ফ্ল্যাকচুয়েটেড। ফ্ল্যাকচুয়েটেড, ফ্ল্যাকচুয়েট একটা শব্দ আপনারা এনাফ, ফ্ল্যাকচুয়েট যেটাকে আপ ডাউন করে খুব। আর যদি কোনো সমান থাকে, ফর এক্সাম্পল একটা এখানে উঠলো, এখানে নামলো, এখানে উঠে সমানভাবে শেষ হলো, এটা কিন্তু তারা দেয় এখান থেকে আপনার এখানে এই সমান্তরালটা বোঝানোর জন্য। সমান্তরালটা বোঝানোর জন্য কি ইউজ করতে পারে আমরা? লেভেলিং অফ, লেভেলিং অফ। তারপরে কি লিখতে পারে? প্লাটিউ, প্লাটু। তো প্লাটিউ যখন ইউজ করবো আমরা, প্লাটু, PAU হবে, হ্যাঁ, PLATEAU, হ্যাঁ, প্লাটিউ। তো প্লাটিউটা ইউজ করবো, এবং অথবা মাঝে মাঝে রিমাইন আনচেঞ্জ ইউজ করতে পারি, এখানে কোনো চেঞ্জ হয় নাই। তো লেভেলিং অফ মানে সমান্তরাল, প্লাটিউ মানে সমান, অথবা আপনার রিমাইন আনচেঞ্জ। এগুলা লাইন গ্রাফের জন্য, এগুলা আপনারা খুব সুন্দরভাবে ইউজ করবেন সূত্র দিয়ে। আমি সূত্রটা শেখাচ্ছি আপনাদের। এগুলা গেলে অ্যাডজেক্টিভ। লিখেছেন সবাই? নোট করেছেন? সবাই নোট করেছেন? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তো এখন একটা সেন্টেন্স লিখার আদর্শ ওয়ে হলো ট্রেন্ড ল্যাঙ্গুয়েজের কথা বলতে, শুধু ট্রেন্ড, যে হোয়াট, ওয়্যার, হাউ, হাউ মাচ, ওয়েন, হোয়াট প্লাস ওয়্যার প্লাস হাউ প্লাস হাউ মাচ প্লাস ওয়েন, এটা হলো সূত্র। তাহলে WWHHW, WWHHW, এ হলো সূত্র, WWHHW, ট্রেন্ডের সূত্র। ভাই এটা কি লিখবো ভাই? হ্যাঁ অবশ্যই, এটা দিয়ে তো আপনারা সেন্টেন্স মেক করবেন। সেন্টেন্স আপনাদের মিস্টেক হবে না কখনোই। ফর এক্সাম্পল, খেয়াল করে দেখেন, ফর এক্সাম্পল হোয়াট, কি, এটা কি নিয়ে কথা হচ্ছে? কি নিয়ে কথা হচ্ছে? কি জিনিসটা নিয়ে কথা হচ্ছে? কি নিয়ে কথা হচ্ছে? এটা কথা হচ্ছে হলো কার্বন ডাই অক্সাইড নিয়ে কথা হচ্ছে। হোয়াট, কি জিনিস নিয়ে কথা হচ্ছে? কি নিয়ে হচ্ছে? কার্বন ডাই অক্সাইড নিয়ে কথা হচ্ছে। কার্বন ডাই অক্সাইড নিয়ে কথা হচ্ছে। ফর এক্সাম্পল এই যে দেখেন এখানে, এই যে CO2, সূত্রটা মিলাই নেন। CO2 কি নিয়ে কথা হচ্ছিল? কার্বন ডাই অক্সাইড। ইমিশন পার হেড, কার্বন ডাই অক্সাইড ইমিশন পার হেড কোথায় হচ্ছে? কোথায় আমার হোয়াট গেল? কার্বন ডাই অক্সাইড, CO2 কোথায় হচ্ছে? সুইডেনে হচ্ছে। কতটুকু পরিমাণ? ইনক্রিজ শার্পলি। হাউ, কিভাবে? শার্পলি, ইনক্রিজ শার্পলি মানে খুব দ্রুত ইনক্রিজ হয়েছে। শার্পলি একটা, এর ভিতরে শার্পের শার্পলি, এটাকে এক্সিকিউট করা হলো। শার্প তো নাও, শার্প মানে খুব স্ট্রেট। আচ্ছা, তো শার্পলি ইনক্রিজড হয়েছে, ইনক্রিজ শার্পলি, কিভাবে হয়েছে? ইনক্রিজ শার্পলি হয়েছে, খুব দ্রুত হয়েছে। হাউ মাচ, কতটুকু হয়েছে? 8 ফ্রম ওয়েল অ্যাবোভ মানে 8 উপর থেকে, 8 মেট্রিক টনের উপর থেকে 10 মেট্রিক টনের উপর পর্যন্ত, কতটুকু? তারপরে হোয়েন, কখন হয়েছে? এটা হয়েছে আপনার এই যে 1967 থেকে 77 পর্যন্ত। তাহলে 1967 থেকে 77 পর্যন্ত এখানে চলে গেল। আমার কোথায়? হোয়েন, কখন হয়? এটা এই সময়টাতে হয়, হোয়েন। আর কি নিয়ে কথা হচ্ছে? CO2 নিয়ে কথা, সরি, হাউ মাচ একটু আবার একটু বলবেন? কতটুকু। ফর এক্সাম্পল আমি বোঝা দিচ্ছি। এখন কি নিয়ে কথা হচ্ছে? হোয়াট, এটা গেল হোয়াটের ভেতরে। কোথায়? এটা গেল সুইডেনে গেল। সুইডেনটা কোথা? এন্ড, এটা। তাহলে এটা কোথায় থেকে? বাট এটা ইনক্রিজ হয়েছে কতটুকু? হাউ মানে কতটুকু, কিভাবে ইনক্রিজ হয়েছে? কিভাবে হয়েছে? এটা মানে বাড়ছে না কমছে
না কিভাবে হয়েছে, এটা বাড়া কমা না কিভাবে হয়েছে, তো বাড়বে না কমবে এভাবে হবে। তো এটা কি হয়েছে, বেড়ে গিয়েছে, শার্পলি বেড়ে গিয়েছে, খুব দ্রুত বেড়ে গিয়েছে, মানে এই দাগটুকু হিসেবে খুব দ্রুত বেড়ে গিয়েছে, এই দাগটুকু হিসেবে খুব দ্রুত বেড়ে গিয়েছে, তাহলে শার্পলি। এই ওয়ার্ড কাউন্টিংয়ে আপনাদের খুব যদি মিস্টেক হয় সমস্যা নাই খুব একটা অ্যাডজেক্টিভে, তাহলে এটা কি হয়েছে, শার্পলি বেড়ে গিয়েছে, এটা শার্পলি বেড়ে গিয়েছে। তো শার্পলি হাউ, তাহলে এটা কি হলো, ওয়ার্ড গেল, ওয়্যার গেল, হাউ গেল, কতটুকু বেড়েছে এখান থেকে দেখেন এটা কতটুকু পরিমাণ এখানে দেওয়া থাকে, যে 0 2 4 6 8 10 12, কতটুকু পরিমাণ 8-এর ওপর থেকে 10-এর ওপর পর্যন্ত, হাউ মাচ কতটুকু, 8-এর উপর থেকে 10-এর উপর পর্যন্ত কতটুকু, তারপরে আসবে কখন, 1967 থেকে 1947। একটা সেন্টেন্স মেক করার এটা একটা মানে আপনার হলো ট্রেন্ডে সেন্টেন্স মেক করা একটা এটা। এবার আপনারা কি করতে পারেন, একই ধাঁচে তো সেন্টেন্স লেখা যায় না, এবার কি করবেন, ভাইয়া এখানে কি 8 থেকে যে 10-এ বেড়ে গেছে সেখানে কি এভাবে লেখা যায়, ইট ওয়েন্ট আপ বাই 2% অথবা আরেকটু বাড়লে 3%? হ্যাঁ আপনারা আপনাদের ল্যাঙ্গুয়েজ হিসেবে লিখতে পারবেন, সমস্যা নাই, কোনো ব্যাপার না। আমি তো ইনক্রিজ লিখছি, আপনারা এখানে ইনক্রিজ দিলে আবার ওয়েন্ট আপ তো হয় না, বুঝেন নাই, ইনক্রিজ দিলে তো আর ওয়েন্ট আপ হয় না, ওয়েন্ট মানে যাওয়া, ওয়েন্ট শব্দটা যাওয়া, এটা তো একা একা যায় নাই, এটা মানুষের দ্বারা ঘটেছে, এটা মানুষের দ্বারা ঘটেছে। ওই জন্য তো বললাম যে খুব বেশি যদি আপনারা ক্রিস্পি করতে যান, আমরা আসলে আমরা আমাদের মানে কারোর উদ্দেশ্য করে বলতেছি না, খেয়াল করে দেখবেন আমরা কিন্তু সব থেকে সিম্পলভাবে লিখি না, সব থেকে মানে খুব থেকে মানে কমপ্লেক্স করে লেখার চেষ্টা করি। যত কমপ্লেক্স করে লিখি আমরা ততটা আমরা আন্ডারস্ট্যান্ডেবল করতে মানে করাইতে পারি না, যে আমরা উই আর আনএবল টু মেক এমপ্লয়িং দ্য রিডার, মানে যে পড়ে তাকে বোঝাতে পারি না, যে পড়ে। তো এই জন্য কী হয়, সে মার্ক একটা দিয়ে দেয় 5.5। এই জন্যে আমরা কি লিখতে পারি না, আমরা সব কিছু জানি, গ্রামারও আমাদের ভালো। বাংলাদেশের 95% স্টুডেন্ট যারা আইএলটিএস দিচ্ছে তাদের গ্রামার ভালো, লিখতে পারে ভালো, কিন্তু তারা হলো পণ্ডিতির জন্য তারা মার্ক 5.5 পায়। কোন পণ্ডিতি, ওই কিছু কিছু ওয়ার্ড কাউন্ট আছে, এই পণ্ডিতি টাইপের পণ্ডিত, যেরকম যেগুলো আপনার অনলাইনে থাকে, যে রিসোর্সগুলো বিশেষ করে যেগুলো অনলাইনে থাকে, কারণ অনলাইনে তো বিভিন্ন জায়গা থেকে আসে, ওখানে লেখা থাকে কি ব্যান্ড 9 গ্রেডের একটা মানে তো ওয়েনটা এক জায়গায় দেখেছেন আপনি হয়তোবা, কিন্তু ওইখানে প্রযোজ্য না, কারণ ওয়েন্ট মানে যাওয়া, একা একা যারা কোনো কাজ, এটা একা একা হয় নাই, মানুষের দ্বারা ঘটেছে, এখানে এটা ঘটানো হয়েছে, মানুষের দ্বারা ঘটেছে, যায় না, এটা এক কথায় মানে হয় না, এক কথায় হয় না, এক কথায় হওয়ানো হয়েছে। মানুষ যদি না থাকতো তাহলে তো এটা হইতো না, ঘটতো না, তাহলে হওয়ানো হয়েছে, এটা আর কি। এই জন্য আমি ইনক্রিজ ডিক্রিজ পারফেক্ট, আপনি যদি মার্ক বেশির জন্য ওয়েন্ট আপ, তারপরে গন এগুলো ইউজ করতে পারেন, নো প্রবলেম, আপনাদের মতো ল্যাঙ্গুয়েজ আপনারা ইউজ করবেন, বাট আমি যেটা শিখাচ্ছি একদম অথেন্টিক। আচ্ছা, তো এখন এটা বেড়েছে, ইনক্রিজ বাড়ছে, এখন সবাই ইনক্রিজ লিখবে, এটা তো অ্যাপ্রোপ্রিয়েটের জন্য ইনক্রিজই অ্যাপ্রোপ্রিয়েট। আপনি ব্যান্ড 9-এর গ্রেডের একটা এসএসসি প্যারাগ্রাফে দেখবেন ইনক্রিজই লেখা, ব্যান্ড 9-এর ইনক্রিজ লেখা। রিসেল মিশেলের বইটা দেখবেন, ও ভালো লিখে, আপনার হলো সাইমনের দেখবেন ও লিখে, লিজের দেখবেন ইনক্রিজই লেখা। লিজ কিন্তু এইসব ওই টাইপের ওয়ার্ডগুলো ইউজ করে না খুব একটা, ক্রিস্পি ওয়ার্ডগুলো বা ইরিলেভেন্ট ইউজ যাকে বলে। আচ্ছা, যেটা বলছিলাম, তো একই ধাঁচের জন্য সেন্টেন্স না হয়ে যায়, এই জন্য কী করবেন, আপনারা কি করতে পারেন, ওয়েনটা আগায় দিবেন, একটা সেন্টেন্স দ্বিতীয় সেন্টেন্স হয়ে গেল। আচ্ছা, এবার আপনারা কি করবেন, ওয়েনটা আগায় দিলেন, এবার কি করবেন, ওয়্যারটা শুরু করলেন, আগ দিয়ে ওয়্যারটা দিয়ে শুরু করলেন, একবার ওয়েন দিয়ে শুরু করলেন, একবার ওয়্যার দিয়ে শুরু করলেন, একবার ওয়ার্ড দিয়ে শুরু করলেন, তাহলে 3 রকম সেন্টেন্স হয়ে গেল। এই হলো 3টা সেন্টেন্স, আপনারা উল্টা পাল্টা করে লিখবেন, এই 3টা দিয়ে হয়, আর কোনোটা দিয়ে সেন্টেন্স শুরু করা যাবে না। একটা হলো কখন, আগে সাল দিয়ে শুরু করবেন, আর আগে সাল হয়ে গেলে তারপরে আগে সাল বাদ গেলে তারপরে আবার হোয়াট থেকে শুরু হয়ে যাবে। আগে যদি হোয়ার দেন তারপরে হোয়াট থেকে শুরু হয়ে যাবে, সেম। আগে যদি আপনার হলো বললাম তো, হোয়াট দিয়ে শুরু করলে সেমভাবে এভাবে চলবে, আর আগে যদি ওয়েন দেন তাহলে হোয়াটের পর থেকে ওয়েন, এই হাউ মাস পর্যন্ত, যেহেতু ওয়েন আপনি আগে নিলেন, আর যদি আগে ওয়্যার নেন তাহলে ওয়্যার, তারপরে হোয়াট থেকে, হোয়াটের পরে ওয়্যার তো নিয়ে নিয়েছেন, ওয়্যার, হোয়াট, হাউ মাচ, ওয়েন, এভাবে সেন্টেন্স লিখতে হবে। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই সেন্টেন্সটা লেখার ধরন? সবাই কি বুঝতে পারছেন? গ্রামার আপনাদের জানা দরকার নাই, গ্রামার সমস্যা নাই, বুঝতে পারছেন সবাই? হ্যাঁ ভাইয়া। পড়েছি। আচ্ছা, আমি তো ভুলেই গেছি।
আমি তো ভুলে গেছি আসলে মেট বাই দ্য ওয়ে, সমস্যা নাই, নো প্রবলেম। ভাইয়া হ্যাঁ, একটা কোশ্চেন, ওই যে এটা ভুলে যাই আমি বারবার, ঘুরে এই যে ট্রেন্ডের এটা কোনটা বুঝবো, আর কম্পারিজনটা জানি কোনটা, মানে সাল থাকলে ট্রেন্ড, আর আমি ওটা প্রথমে সাল না বোঝাই দিছি, থাকলে। ওই পার্টটা প্রথমে আমি ও বোঝাই আমি দিছি। ছিলাম না, হ্যাঁ, আপনি একটু ছিলাম না ভাইয়া, ক্লাসে দেখলে বুঝতে পারবেন প্রথম পার্টে। রেকর্ডটা দেখবো হ্যাঁ না, হ্যাঁ, রেকর্ডটা প্রথম পার্টে দেখবো। আমি সুন্দর করে আচ্ছা বোঝাই দিয়েছি। আচ্ছা আচ্ছা, ওটা বুঝতে পারছেন সবাই? ট্রেন কোনটা, কম্প্যারিজন কোনটা, আর প্রসেস কোনটা, আর ম্যাপ কোনটা, বুঝতে পারছেন আপনারা সবাই? আচ্ছা। জি ভাই, জি হ্যাঁ ভাই। ভাইয়া। ফ্যামিলি দিয়ে আপনাকে বোঝাইছি ভাই, আমি, এটা একদম সহজ। ভাই ডায়াগ্রাম আর ম্যাপটা কি না? হ্যাঁ, মানে ডায়াগ্রাম, প্রসেস আর ডায়াগ্রাম ম্যাপ এটা তো সহজ, শুনেন, কিন্তু ট্রেন্ড আর ওইটা বুঝতে ডায়াগ্রামের ভেতরে ডায়াগ্রাম বলতে আপনি ম্যাপও বুঝতে পারেন, আবার প্রসেসও বুঝতে পারেন। ডায়াগ্রাম মানে কি, এটা আর্টের একটা একটা ইয়ে। আপনার ডায়াগ্রামে আপনি ম্যাপও আসে, প্রসেসে। ডায়াগ্রামটা আসলে বিষয়টা না, বিষয়টা আসলে যে প্রসেসকেও আপনি ডায়াগ্রাম হিসেবে লিখতে পারেন, আবার ম্যাপকে আপনি ডায়াগ্রাম হিসেবে লিখতে পারেন। তো আপনি ম্যাপটাই দেন, যেটা প্রসেস আসলে প্রসেস লিখেন, ম্যাপ আসলে ম্যাপ লিখেন, ট্রেন্ড আসলে আপনার হলো ওই যে আপনার হলো লাইন গ্রাফ আসলে লাইন গ্রাফ লিখেন। শোনেন, সহজ থাকেন, সহজ থাকেন। হ্যাঁ, লেট রিডার আন্ডারস্ট্যান্ড ইউ হোয়াট ইউ আর, মানে আপনি হোয়াট ইউ আর রাইটিং, হোয়াট ইউ আর রোড। তো আপনি যা লিখেছেন সেটাকে আপনি আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করেন, আন্ডারস্ট্যান্ডেবল করার চেষ্টা করেন সেটাকে। আপনি কমপ্লেক্সিটি করে রাখলে আপনি বুঝতেছেন সহজ, কিন্তু অন্যর জন্য সহজ না সেটা। এই জি ভাইয়া, বেশি পেঁচায় লিখলে মানে কিছুই হবে না, তারপর উল্টাপাল্টা হবে। হ্যাঁ, বেশি পেঁচায় লিখলে আপনারা 5.5 এ একদম চলে যাবে, এটা একদম। 100%। পেঁচালেই এটা হবে, আপনার যদি পেঁচাইতে চান এটা হবে। সিম্পল ভাবে লেখেন। আপনারা মনে করতে পারেন যে এইগুলো তো সিম্পল সিম্পল জিনিস, ইনক্রিজ ডিক্রিজ সিম্পল। এই ইনক্রিজ ডিক্রিজই হলো অ্যাপ্রোপ্রিয়েট। এখানে অনেক কিছু আছে, হ্যাঁ অনেক আছে লেখার মতো, হ্যাঁ অনেক আছে। এরকম কোনো নতুন কোনো ওয়ার্ড লিখে ইন্ট্রোডিউস করলে সেটা আসলে এটার সাথে অ্যাপ্লিকেবল হবে না, এক কথায়। এজন্যে তো এই হলো ট্রেন্ডের ওভারভিউ লিখে দেখালাম, এবং সেন্টেন্স স্ট্রাকচার, এটা যদিও একটা বডি প্যারার জন্য আজকে আমি তাও বোঝাই দিলাম যে এটা ট্রেন্ড ল্যাঙ্গুয়েজের ওভারভিউ কীভাবে লিখতে হয়, এবং ইন্ট্রোডাকশন। আর আপনার কম্প্যারিজনের এবার একটা ওভারভিউ লিখা দেখাই দিই। তারপরে আপনাদের আমি ইন্ট্রোডাকশন এবং ওভারভিউ, আমি ভুলে আসলে এই বডি প্যারার এটা বোঝাই, বডি প্যারার সূত্রটা, ওটা সূত্র বডি প্যারার সূত্রটা, বডি প্যারার আপনার ইয়ে মানে বডি প্যারার ইয়ে আপনার হলো ক্লাস। তো যাই হোক, আপনারা যখন শিখে গেলেন এটা, সেক্ষেত্রে আপনাদের ট্রেন্ডের ফুল প্যারা আমি লিখতে দেবো, ট্রেন্ডের একটা প্যারাগ্রাফ লিখতে দেবো। কার কতটুকু ভুল আমি ইভ্যালুয়েশন ক্লাসে সেটা দেখাই দেবো। তো ট্রেন্ডের ফুল একটা বডি কিভাবে লিখতে হয়, ট্রেন্ডে দেখেন এখানে একটা ওভারভিউ লেখা হয়েছে, এখানে দেড় লাইনের ওভারভিউ। কত ওয়ার্ডের ওভারভিউ? 27 ওয়ার্ডের ওভারভিউ। 27 ওয়ার্ড ইজ এনাফ, 27 থেকে 30 ওয়ার্ড 35 ওয়ার্ড এনাফ। ওভারভিউ লিখলেন, তারপরে কি হয়েছে? ওভারভিউর পরে আমি লিখেছি, দেখেন যে একটা বডি প্যারা লিখেছি, বডি প্যারা লিখেছি দেখেন কত ওয়ার্ডের? 66 ওয়ার্ড। আমি আরেকটা বডি প্যারা লিখেছি কত ওয়ার্ডের? 47 ওয়ার্ড। দুই মিলে 120 ওয়ার্ড হতে হবে, এনাফ। তো ধরেন 60 120 ওয়ার্ড, তিনটা কমপ্লেক্স সেন্টেন্স আপনার হয়ে যাবে। অথবা আপনার একটা সিম্পল সেন্টেন্স, দুটা কমপ্লেক্স সেন্টেন্স, একটা সিম্পল সেন্টেন্স, দুটা কমপ্লেক্স সেন্টেন্স, এই ছয়টা সেন্টেন্স। অথবা দুটা কমপ্লেক্স একটা কমপ্লেক্স একটা কমপ্লেক্স, টোটাল সেন্টেন্সই লাগে আপনার 6টা বা 7টা সেন্টেন্স বা 8টা সেন্টেন্স হলে এটা প্রপারলি একটা মানে ইয়ে লেখা যায়, একটা ট্রেন্ড ল্যাঙ্গুয়েজ লেখা যায়। এখন ক্লাসটা যেহেতু হচ্ছে অলমোস্ট 1 ঘন্টা হলো, তো যেটা আমি বোঝাতেছিলাম সেটা হলো যে আচ্ছা ঠিক আমি আচ্ছা, তো বিষয়টা হলো যে আমি যেটা বলছিলাম, তো আপনারা আমাকে বলেন যে এই যে সূত্রটা দিলাম আপনাদের, ট্রেন্ড ল্যাঙ্গুয়েজ লেখার সূত্রটা, হোয়াট, ওয়্যার, হাউ মাচ, ওয়েন। আমাকে এখন যে কোনো একজন একটা সেন্টেন্স মেক করে বলবেন যে হোয়াট, ওয়েন, হাউ, ওয়্যার, এখানে সব কিছু এখানে আছে, কিন্তু জাস্ট মিলাই লিখতে হবে, লিখতে হবে। এখান থেকে শুরু করে এখানে আমাকে যে কোনো একজন বলেন যে এই সূত্র দিয়ে এটা ডেসক্রাইব করেন, এই লাইনটা কার? পর্তুগালের। এই যে এটা দেখেন, এইটা দেখেন কিভাবে আমি এখানে মিলাইছি, দেখেন এটা দেখে বলেন। আপনি প্রথম এটা দিয়ে হোয়াট দিয়ে শুরু করেন, হোয়াট দিয়ে শুরু করে বলেন। একজন বলেন তো, প্রদীপ ভাই বলেন, বা শাইলাপু ভাই আমার এই ধরলেন শাইলাপুই বলো। শাইলাপু বলেন, আপনাকে বলতেছি। শাইলাপু আছেন? ভাইয়া ওই যে হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি। ধরেন হোয়াটটা আমি বলে দিচ্ছি, হোয়াট মানে এখানে থাকে, হোয়াটটা কি এখানে এই লাইনে থাকে হোয়াটটা, আর কোথায় কোন জায়গাটা এখানে থাকে জায়গাটা। আর
আপনার হলো কতটুকু হাউ কিভাবে এটা বাড়ছে না কমছে, কোথায় এটা বাড়লো না কমলো আমাকে বোঝা দিতে হবে। তাহলে এইটা এখানে বাড়লো না কমলো, এটা মোটামুটি বাড়ছে, এটা গ্র্যাজুয়ালি বাড়ছে মোটামুটি। তাহলে কতটুকু বাড়লো, এরপরে হাউ মাছ কতটুকু বাড়লো, এইখান থেকে শুরু করে এই যে মেট্রিক টন 2-এর নিচ থেকে শুরু করে 6-এর নিচ পর্যন্ত। তাহলে এই 2-এর নিচ থেকে 6-এর নিচ পর্যন্ত, তাহলে বিলো 2 টু বিলো 6 মেট্রিক টন, এটা হলো এই মেট্রিক টন এখানে আছে মেট্রিক টন। তারপরে কি কোথায় কখন এটা 1947 থেকে ফ্রম 1947 টু 2007 কখন, এটাকে বলে হোয়েন কখন। তাহলে সূত্র দিয়ে ট্রেন্ডের মানে একটা প্যারাগ্রাফ ফুল প্যারাগ্রাফ লিখে দিতে পারবেন, কোনো ধরনের কোনো আপনার গ্রামার জানা লাগবে না, আপনার কোনো আধ্যাত্মিক গ্রামার জানা লাগবে না, আধ্যাত্মিক সেন্টেন্স জানা লাগবে না। আমি এর আগে আপনাদের দিয়েছিলাম, কয়টা দিলাম আপনাদের 14টা ইয়ে দিলাম, 14টা যে লাস্টে যে 14টা আপনাদের ইয়ে দিলাম, আপনার হলো অ্যাডজেক্টিভ দিলাম। আপনারা এটাকে অ্যাডজেক্টিভ করতে পারবেন, ভার্ব করতে পারবেন, নাউন করতে পারবেন, এই ওয়ার্ডগুলো দিয়ে অ্যাডজেক্টিভ করতে পারবেন, ভার্ব করতে পারবেন, নাউন করতে পারবেন। শার্প নাউন, শার্পলি অ্যাডজেক্টিভ হয়ে গেল, বুঝতে পারছেন? সিগনিফিক্যান্ট কি, এটা নাউন তাই না? সিগনিফিক্যান্টলি এটা কি হলো বলেন? অ্যাডভার্ব হয়ে গেল, সরি অ্যাডভার্ব হয়ে গেল। তাহলে শার্প ধরেন নাউন, আর শার্প এলাই দিয়ে আমি অ্যাডভার্ব করে ফেললাম, তাই না? তো বিষয়টা আসলে যে এগুলা এলওয়াই বা গ্র্যাজুয়ালি বা গ্র্যাজুয়ালি, স্টিপলি, স্লোলি, স্লাইটলি, মিনিমালি, যদি আপনি ইডি ইউজ করেন ওয়ার্ডের সাথে, যেহেতু পাস্টে নিয়ে আমি কথা বলবো, ইডি ইউজ করলেই এলওয়াই দিয়ে দিবেন। মার্জিনালি, ড্রামাটিক্যালি, এক্সপোনেনশিয়ালি, সিগনিফিক্যান্টলি, তার মানে হচ্ছে এভাবে বলতে পারি, মডারেটলি, হ্যাঁ অফকোর্স। ভাইয়া তাহলে এভাবে বলা যায় ইনক্রিজড শার্পলি অথবা স্পেয়ারলি, স্ট্রেডিংলি। এক্স্যাক্টলি, হ্যাঁ। তো ইডি এক কথাই আপনার গ্রামার জানা লাগবে না, রাইটিং এর জন্য আপনার গ্রামার জানা লাগবে না, আপনার রিডিং এর জন্য গ্রামার জানা লাগবে না, স্পিকিং এর জন্য জানা লাগবে না। পরে মানে ডিপ ডাউন করেন, পরে আপনি প্রোফাউন্ড করেন, জাম্প আপ করেন, পরে একটু কিছুদিন পরে ফ্লোটা আসলে তারপরে জাম্প করেন, যে আপনি কোথায় ভুল করছেন রেকগনাইজ করার চেষ্টা করেন। গ্রামারটা অফকোর্স সব কিছুর জন্য গ্রামারটা লাগবে, বাট আপনাকে ইন্ডিভিজুয়ালি গ্রামারের জন্য কোনো কিছু পড়া লাগবে না। তো এখানে দেখেন আমি আপনার সূত্র দিয়ে সেন্টেন্স তৈরি করতেছেন, কতটুকু বাড়তেছে এখানে বোঝাই দিলাম। তো দেখেন এখানে এলোমেলো হয়ে গেছে অল্প জায়গার ভেতরের জন্য। তো আপনারা নোট করে ফেলছেন, অলরেডি নোট করেছেন না সবাই? জি ভাইয়া। হ্যাঁ, জি ভাইয়া। সবাই যেহেতু নোট করছেন, তাহলে আমি বলে দিয়েছি যে এক লেভেল মানে প্রথম গ্রেডের বাড়তি জন্য অ্যাডজেক্টিভ কি, মানে যেগুলো একটু বড় বেশি বাড়ানোর জন্য আমরা বোঝাতে হবে। তো আমাকে তো লিখে বোঝাতে হবে, সে তো দেখতে পারছে, সে তো অন্ধ থাকবে, যে পড়বে মানে লিখার যে পড়বে সে তো অন্ধ থাকবে, সে তো ওইভাবে বুঝবে না যেটা বাড়তে, আমি তো দেখতে পারছি বাড়তে, ওকে আমি দিয়ে দিই আমারটা না। আপনাকে লিখে বোঝাতে হবে যেটা বাড়তি, কোন মাপের বাড়তি, এই লেভেল 1, লেভেল 2 না লেভেল 3 বাড়তি। লেভেল 1 হলে কি শার্প, স্টিপ, সিগনিফিক্যান্ট, এক্সপোনেনশিয়াল, ড্রামাটিক, এই 5টা মানে আপনারা ইউজ করতে পারেন, এই 5টা ওয়ার্ড আপনারা ইউজ করতে পারেন। যদি আপনারা ইডি যুক্ত করেন তাহলে এলওয়াই যুক্ত করে দিবেন, দ্যাটস ইট। আর তারপরে লেভেল 2 এর জন্য কি 4টা, কি গ্র্যাজুয়াল, মডারেট, কনস্ট্যান্ট, স্টেডি, এই 4টা এনাফ। তারপরে কি লেভেল 3 এর জন্য মানে একদম নিচুর জন্য, নিচে লেভেলের জন্য মিনিমাল, মার্জিনাল, ইনসিগনিফিক্যান্ট, স্লাইড, স্লো, দ্যাটস ইট। এই হলো আপ ডাউন। তো এটা হলো হাউ মাচ। ভাই একটা কথা ছিল ভাই, যে ইডি যে যোগ করবো না পাঁচটা কখন নিয়ে যাবে? এটা কি যে 1900 থাকলে এগুলা থাকলে কি পাঁচটা নিয়ে যাবো নাকি আমাদের মন মতো? হ্যাঁ, 5টা থাকলে 5টা আপনাকে ইয়ে করে দিবেন। এটা তো 5টাই বেড়েছিল তাই না? মেইনলি সবগুলাই পাস্টেই লিখতে হয়, সবগুলো অনেক আগের কাহিনী দেওয়া হ্যাঁ, থাকে। বিশেষ করে আপনি হলো শুনেন আমি বলি কি কি লিখতে পারবেন। প্রসেসটা লিখতে হলে আপনাকে ভয়েস চেঞ্জ করে লিখবেন, আর ম্যাপটা লিখবেন। আপনি ম্যাপটা একটা পাস্ট হবে আর বর্তমান নিয়ে, এই দুইয়ের কম্বাইনলি আপনাকে ম্যাপ লিখতে হয়, সেন্টেন্স ক্রিয়েট করতে হয়। ফর এক্সাম্পল আমি একটা ম্যাপের সেন্টেন্স বলি যে দ্য ড্রয়িং রুম হ্যাজ বিন ডেমোলিশড, দ্য ড্রয়িং রুম হ্যাজ ডেমোলিশড, অথবা দ্য ড্রয়িং রুম হ্যাজ ডেমোলিশড, মানে এটা পুরোই হয়ে গেছে, ড্রয়িং রুম হ্যাজ ডেমোলিশড। ওয়ারঅ্যাজ দ্য ড্রয়িং রুম হ্যাজ ডেমোলিশড, আপনারা এটা দিতে পারেন অ্যান্ড দিয়ে কম্পাউন্ড করতে পারেন সেন্টেন্স, দ্য ড্রয়িং রুম ডেমোলিশড অ্যান্ড নিউ লিভিং রুম ওয়ার ডেভেলপড অ্যাট দ্য সেম স্পট।
এটা হলো ম্যাপের কিভাবে আমরা লিখতে পারি যে পাস্ট এবং ফিউচার নিয়ে তো ম্যাপ হয়, মানে প্রেজেন্ট নিয়ে তো ম্যাপ হয়। ফর এক্সাম্পল প্রত্যেকটা ম্যাপে কিন্তু দুইটা থাকে, ম্যাপের ক্লাসে বোঝাই দেবো সহজ। মানে এক কথায় যে টাস্ক 1টা আমি এমনভাবে আপনাদের দেবো, আপনারা জাস্ট ওখানে যে জাস্ট মানে সব কিছু উগলাই দিয়ে আসবেন, এরকম অবস্থা আপনাদের। মানে যেরকম আমি ফ্যামিলি দিয়ে বোঝাই দিলাম যে চারটা দেখেন এটা এত ঝামেলা করে, এত বিরক্তিকর। আটটা সমস্যা কি? এখান থেকে তো হেঁটে না যাচ্ছে। কি বিপদ এটা নিয়ে। আমি হ্যাঁ বলেন। ভাই আমার ওই টাস্ক ওয়ানের লেটারটা যদি একটু একদিন এক্সপ্লেন করতেন তাহলে একটু ভালো হতো। হ্যাঁ লেটারটা সমস্যা নাই, একদিন আপনাকে আমি আলাদাভাবে বসায় দেখাই দেবো ইনশাল্লাহ লেটারটা। এখন লেটারটা একটু ইজি, আমি বাসায় 3-4টা লেটার লিখছি। এখন আপনি যদি একটু মানে ট্রিপস এন্ড ট্রিক্স গুলা দিতেন যে কিভাবে আসলে ফরমেশন করতে হবে, তাহলে আমি নিজে প্র্যাকটিস করতে পারবো আর কি। এই লেটারের আসলে ট্রিপস অ্যান্ড ট্রিক্স টু বি অনেস্ট নাই। 3টা টাইপের লেটার, 3টা ল্যাঙ্গুয়েজ, দ্যাটস ইট। ট্রিপস অ্যান্ড ট্রিক্সটা আসলে লেটারের একমাত্র লেটারই কোনো নাই, কারণ লেটারটা আসলে ডিপেন্ড করে ভ্যারাইটিস অফ লেটার আসে, ভ্যারাইটিস টাইপের লেটার আসে, প্রবলেম একটা। আর ভাই টাস্ক টুটা কি মানে জিটিআর একাডেমি তো অলমোস্ট সেম না টাস্ক টু? টাস্ক টু হ্যাঁ একদম সেম। আচ্ছা ঠিক তাড়ানো আছে। লাগলো কিভাবে দেখছেন? আচ্ছা, তো আমি কি করতে প্রথমে আপনাদের আমি ব্যান্ড ডিসক্রিপ্টর বোঝালাম যে তারা কিভাবে মার্কিংটা করে ব্যান্ড ডিসক্রিপ্টর অনুযায়ী, তাদের যে ব্যান্ড তারা মার্কিংটা করে। তারপরে আপনাদের দেখেন ট্রেন্ডের আমি ফুললি বোঝাই দিচ্ছি, ট্রেন্ডের এখন আপনারা প্যারাগ্রাফ লিখতে পারবেন। তো আমি এখন শালাপু বলেন তো এই সূত্রটা দিয়ে আপনারা একটা এখানে সব কিছু আছে, সেন্টেন্স মেক করার জন্য সব কিছু আছে। তো এই সূত্রটা দিয়ে যা যা লাগবে আমি দিয়েও দিলাম, অ্যাডজেক্টিভগুলো বা অ্যাডভার্বগুলো। তো এই সূত্রটা দিয়ে আমাকে একটা সেন্টেন্স মেক করে দেখান। এখানে হোয়াট আছে, এখানে ওয়্যার আছে, এখানে হাউ আছে, এখানে হাউ মাস আছে, আর এখানে হোয়েন আছে। দ্যাটস ইট। শালাপু এই যে সেন্টেন্স আছে এই সেন্টেন্সটা দিয়ে এখানে হোয়াট, ওয়েন, দেখেন ওয়েন, হোয়াটটা কি কার্বন ডাইঅক্সাইড, ওয়েনটা কি সুইডেন, কোন জায়গাটাতে, মানে হোয়ার, সরি হোয়াট হোয়ার কোন জায়গাটাতে, হোয়ার মানে কোন জায়গাটাতে, ইনক্রিজ মানে শার্পলি এটা খুব দ্রুত বেড়ে গেছে, তাহলে হাউ কিভাবে দ্রুত বেড়ে গেছে, কিভাবে, বাড়লো হ্যাঁ। এই 8-এর উপর থেকে 10-এর উপর পর্যন্ত এতটুকু বাড়লো, অ্যাবভ এতটুকু বাড়লো। আচ্ছা কখন বাড়লো, ওয়েন বাড়লো, এখান থেকে শুরু করে এইখান থেকে এখানে 2007 সাল না পর্যন্ত। 1967 থেকে 1977 পর্যন্ত। ও এই যে 77। এইটা, এবার আপনি এইটা নিয়ে বলেন, পর্তুগালটা বলেন আমাকে, পর্তুগালের পুরোটা বলেন। ভাইয়া ভাইয়া একটা কোশ্চেন ভাইয়া, আপনি এর মেন হোয়াইল দিয়ে কি বোঝাতে চাইছেন? দুইটা কি একত্রিত করে দিছেন? কোনটা মিনওয়াইল? এই যে বিটুইন এটা সেন্টেন্স এর মধ্যে, মিনওয়াইল হলো এর মধ্যে, এটা বলতে পারেন একটা কোহেসিভ ডিভাইস। মিনওয়াইল মানে এর মধ্যে, এটা হলো সেন্টেন্সের উপরে আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। মিনওয়াইল ইউজ করতে পারেন, হাউএভার ইউজ করতে পারেন, ওয়াইল ইউজ করতে পারেন, ওয়াইল ইউজ করতে পারেন। ভাইয়া এখানে পর্তুগাল কি 2007 সালে কমে গেছে নাকি একটু ডিক্রিজ হয়েছে? না এই দেখেন 1967 থেকে এই 1907 পর্যন্ত এটা কমছে না বাড়ছে, আমাকে একটা সেন্টেন্স করে বলেন কি কমছে। এটা এই সূত্র অনুযায়ী, ভাইয়া 1967 সূত্র অনুযায়ী বা সূত্র অনুযায়ী তো হোয়াট হচ্ছে কার্বন ডাই অক্সাইড নিয়েই বলছে, হ্যাঁ বলেন। আর হোয়ার হচ্ছে পর্তুগাল, একটা সেন্টেন্স আর হাউ হচ্ছে হাউ ফার্স্ট অফ অল হবে যে ড্রামাটিক্যালি ইনক্রিজ, তারপরে আবার ডিক্রিজ হয়ে গেছে। ডিক্রিজ কোথায় হয়েছে? ড্রামাটিক্যালি এই যে এইটা না, ড্রামাটিক্যালি হবে না, ইনক্রিজ ট্রেডিংলি অথবা প্রথমে স্পিয়ারলিতে ইটালিতে হয়েছে ডিক্রিজ। আমি আসলে এটা তো আপনি ইতালি লিখতেছেন না, আপনি লিখতেছেন কি না? আমি বললাম পর্তুগাল। পর্তুগাল নিয়ে লিখতে বললাম, পর্তুগাল নিয়ে আপনি একটা সেন্টেন্স মেক করেন, শুধু পর্তুগাল, বাকিগুলা না। পর্তুগাল যেটা শুরু করতে হবে সেটা শেষ করতে হবে, এক কথা। এটা হলো ট্রেন্ডেল। পর্তুগাল নিয়ে বলেন। আজকে আপনাদের ক্লাস নিচ্ছে, প্রথম ক্লাসে আমি আজকে ধরতেছি, জানি একটু কষ্ট লাগবে, তারপরে বলেন। তারপরে ট্রেডিংলি ডিক্রিজ হয়ে গেছে 2007 সালে। কি হয়েছে এই পর্তুগাল কোথায় যে ডিক্রিজ হয়েছে, কোথায় থেকে কোথায় আমাকে একটু দেখান। পর্তুগাল ডিক্রিজ হয়েছে 1997 সাল থেকে 2007 সাল। না এটা কি ডিক্রিজ বলে?
এখানে ডিক্রিজ বলে, এটা স্লাইটলি ইনক্রিজ না। স্লাইটলি সমান্তরাল। স্লাইটলি না ইনক্রিজ। আপনাকে এটা এভাবে লেখা যাবে না, বুঝছেন? এভাবে যদি আপনি লিখতে চান, প্রত্যেক আমি একটা বিষয় বলে দিই, প্রত্যেকটা কার্ভে, প্রত্যেকটা ভাঁজে যদি লিখতে চান আপনি আলাদা আলাদা সেন্টেন্স তৈরি করা লাগবে আপনাকে। তাহলে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, আপনার পুরো এই একটা লাইনে আপনার প্যারাগ্রাফ 150 ওয়ার্ড হয়ে যাবে। তখন আপনি 400 ওয়ার্ডের নিচে একটা ট্রেন্ড ল্যাঙ্গুয়েজ লিখতে পারবেন না। আপনাকে কি করতে হবে? তাহলে বুদ্ধি করতে ওভারঅল হবে। জাস্ট না টাচ করে যেতে বুদ্ধি হবে। করতে হবে, এটা পুরো শেষ করে দিতে হবে, এটা পুরো শেষ করে দিতে হবে। এইটা এখান থেকে শুরু করছেন, এখান থেকে আসেন, এটা মানে একটা যেটা খুব বড় ভাঁজ, কার্ভটা খুব বেশি কার্ভ, ওইখানে আপনার লিখতে হবে, ওইখানে আপনার ডেসক্রাইব করতে হবে। ওখানে বলছে মেইন ট্রেন্ড, এখানে কি বলছে? এখানে তো বলে না আপনাকে যে একদম সিম্পলি বলে না, এখানে কি বলছে যে আপনার কাভার অল টাচ, এখানে বলছে কি কি ফিচার, কি ফিচারটা কি? আপনার এটাকে কি ফিচারের ভিতরে পড়ে? এই ছোট্ট একটা ভাঁজ কি ফিচারে পড়ে না। কি ফিচারে পড়ে কোনটা? যে এইটা বড় ভাঁজ, এখানে দেখেন হিউজ একটা জাম্প, তারপরে আবার হিউজ একটা ডাউন টার্ন। তো বিষয়টা আসলে যে আপনারা বুঝে নেন যে আপনার একাধারে যদি কোনো কিছু উপরে উঠে যায়, ছোট কার্ভ যেরকম এখানে কার্ভ, এটা দরকার নাই ডেসক্রাইব করা। এটা ডেসক্রাইব করতে গেলে আপনি টাস্ক এটা লিখতে কভার করতে পারবেন না। এইটা হলো টাস্ক 1, শুধু আপনাকে টাস্ক 1 লিখতে হবে। কিসের জন্য? ওভারঅল মিনিমাম 6 পাওয়ার জন্য লিখতে হবে। আপনি যদি টাস্ক 1টা পুরোটা না লিখতে পারেন তাহলে কিন্তু মিস করে যাবেন টাস্ক 1 থেকে, এ থেকে, মানে আপনি বঞ্চিত হবেন 6 থেকে। কারণ টাস্ক 2তে আপনি খারাপ করে লিখবেন, আমি এটা জানি, যতই খারাপ করে লিখবেন টাস্ক 1 2 কমপ্লিট করলে আপনি মিনিমাম 6 পাবেনই, এটা আমি বলতে পারবো। ভাইয়া তাহলে এটা কি 1967 সাল থেকে ড্রামাটিক্যালি ইনক্রিজ 1997, তারপরে 97 থেকে না, 2007 এটাকে ভাগ করা পর্যন্ত যাবে না, রিমেইন এটাকে আনচেঞ্জড? 67 থেকে 2007 পর্যন্ত একবারে শেষ করে দিতে হবে। আমি তো বললাম কিন্তু ওভার দা টাইম দিয়ে শেষ করে দিবেন। এখানে আপনি ভাঁজ করলে আলাদা সেন্টেন্স করা লাগবে, আলাদা আমি তো আপনাকে বলতেছি যে একটা প্যারাগ্রাফ লিখতে হলে আপনাকে লিখতে বলে 120 ওয়ার্ডে। আপনি যদি এভাবে প্রত্যেকটা ভাঁজে লিখতে যান, আপনাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে 300 ওয়ার্ড, মিনিমাম 300 ওয়ার্ডে আপনি শেষ করতে পারবেন না 300 ওয়ার্ডের আগে। এই ভাঁজ থেকে শুরু করে এই ভাঁজ, এই ভাঁজ থেকে শুরু করে এই ভাঁজ, 3টা সেন্টেন্স, এখান থেকে শুরু করে এখানে, এখানে 2টা সেন্টেন্স, 5টা সেন্টেন্স, এখান থেকে শুরু করে এখানে, এখান থেকে শুরু এখানে 3 3 6 আর 5 2 7টা সেন্টেন্স, এখান থেকে আপনি দেখা যাচ্ছে যে আবার এখান থেকে 2টা সেন্টেন্স করলেন, 11টা সেন্টেন্স। আপনার 400 ওয়ার্ড হতে বাধ্য, 350 ওয়ার্ড হয়ে যাবে আপনার। এত লেখা লাগবে না আপনার। কি ফিচার লিখতে হবে, কি ফিচার কাকে বলে, এটা আপনি একবার এখান থেকে লিখে এখানে শেষ করে দিবেন। কারণ একটা বিষয় দেখেন, একটা সেন্টেন্সে আপনার কতটা লিখছেন, একটা সেন্টেন্স লিখতেছেন, এটা জানো তারা সেন্টেন্স না, একটা সেন্টেন্স আপনার কতটা ওয়ার্ড বুঝতে হবে, 32টা ওয়ার্ড। তার মানে আপনার 8টা সেন্টেন্স লিখলে আপনার 60টা ওয়ার্ড হয়ে যাবে। 60টা ওয়ার্ডে আপনার বডি প্যারা 1 লিখতে হবে, 60টা ওয়ার্ডে বডি প্যারা 2 লিখতে হবে, আপনাকে এটা মাইন্ডে রাখতে হবে। 60টা ওয়ার্ড বডি প্যারা 1 এর জন্য, 60টা ওয়ার্ড বডি প্যারা 2 এর জন্য, 120টা ওয়ার্ড। আপনাকে ওভারঅল লিখতে হবে 30টা ওয়ার্ডে, 120 আর 30 150 ওয়ার্ড। ইন্ট্রোডাকশন লিখে দিলেন আপনি 15 ওয়ার্ড, 165 ওয়ার্ড। এর বেশি লিখলে আপনি টাস্ক মানে আপনি তো লিখবেন টাস্ক 2 পরেই, সময় পাবেন 15 মিনিট হয়তো, বা 15 থেকে 18 মিনিট, সর্বোচ্চ হলে 20 মিনিট সময় পাবেন। আপনি টাস্ক 2টা ফার্স্টে লিখবেন, তারপর টাস্ক 1টা লিখবেন। আপনি যদি আপনার মাইন্ডে যেভাবে আগে লিখে রাখেন, মান্ধাত আমলে যেভাবে যার থেকে যেখান থেকে যাই শিখে আসছেন আমার কাছে, ওইগুলা বাদ দেন, আমি যেটা বলবো সেটা করবেন। সেটা হলো ওভারঅল কীভাবে এখানে যেটা দেখবেন কম ভাঁজ, তারা এইভাবে আপনাকে দেয় 150 ওয়ার্ড। আমি দেখেন এখানে কত ওয়ার্ড লিখেছি, ওভারঅল সহ কত ওয়ার্ড হয়েছে, 130 ওয়ার্ড। ওভারঅল সহ 130 ওয়ার্ড লিখে ফেলছি আমি। আর আমি খালি ইন্ট্রোডাকশনটা লিখবো, 165 ওয়ার্ড হয়ে যাবে। ইন্ট্রোডাকশনটা লিখলে 165 ওয়ার্ড, সরি ওভারঅল না, এটা এই যে এখানে তো কত ওয়ার্ড, এখানে ধরেন 30 ওয়ার্ড, আর এখানে কত ওয়ার্ড, 30 আর 127 আর 113, 127 আর 113 কত হলো, 140 ওয়ার্ড, তাই না? 127 আর 113 140 ওয়ার্ড, তাই না? হ্যাঁ জি ভাই। 140 ওয়ার্ড। আর ইন্ট্রোডাকশন যদি আমি লিখি, আমি যত ছোট করে লিখবো ইন্ট্রোডাকশন, আমার মোটামুটি 30 ওয়ার্ডে হয়ে যাবে। তাহলে আমার কত হচ্ছে, 140 ওয়ার্ড, 130 ওয়ার্ড, 70 ওয়ার্ড। এর বেশি লেখা যাবে না। আপনাকে 150 ওয়ার্ড লিখতে বলছে, আপনি কি 300 ওয়ার্ড নিয়ে মার্ক বেশি নেবেন? না। শোনেন, ওই যে একটা কথা আছে যে আপনার হলো কোয়ালিটি ইজ ম্যান্ডেটরি নট দ্য কোয়ান্টিটি, কোয়ালিটি ইজ এসেনশিয়াল নট দ্য কোয়ান্টিটি। কোয়ান্টিটিতে আপনারা জীবনে মার্ক পাবেন না, কোয়ালিটিতে মার্ক পাবেন। কোয়ালিটিফুল লিখেন, কি লিখতে হবে আপনাকে। তো আপনি আবার আরেকবার একটু করেন তো শালাপু, দেখতে পাচ্ছেন আপনি এখানে, দেখতে পাচ্ছেন এগুলা লাইন, দেখতে পাচ্ছেন এটার লাইনটা, দেখতে পাচ্ছেন ক্লিয়ার, দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া দেখতে পাচ্ছি। দেখেন তো এই যে এটা আমাকে পর্তুগালটা আমাকে একবার বলেন তো এই সূত্র অনুযায়ী, হোয়াট, ওয়্যার, হাউ, হাউ মাচ, ওয়েন, এই সূত্র অনুযায়ী পর্তুগালটা বলেন। শোনে আমি বলি, সবাইকে বলতেছি,
একদম সহজভাবে লিখবেন। আমি এর আগে বলছি বাংলাদেশের ম্যাক্সিমাম 5.5 পায় কেন? তারা খুব কমপ্লেক্স করে লিখে, সহজ করে বোঝানোর চেষ্টা করেন। আপনার লেখাটা কোন টাইপের মানুষের কাছে যাবে, কোন টিচারের কাছে যাবে আপনি নিজেও জানেন না। তাকে আপনি যত বোঝাতে পারবেন তত মার্ক পাবেন। তাকে আপনি বোঝাতে পারছেন, আপনি আপনার মতো করে লিখলেন, সে বুঝলো না, মার্ক তো দিবে না। আচ্ছা বলেন, এই সেন্টেন্স যেহেতু আমি জানি আজকেই প্রথম ক্লাস রাইটিং এর, আজকেই আপনাদের আমি সেন্টেন্স মেক করতে দিচ্ছি, হ্যাঁ এটা একটা স্বাভাবিক। তারপর আপনারা বলেন আমি আজকেই আপনাদের এটা নিয়ে করছি। বলেন পর্তুগাল নিয়ে আমাকে এটা বলেন, এটা সেন্টেন্স মেক করে দেন এই সূত্র অনুযায়ী। ভাইয়া এখন ইনস্ট্যান্ট তো লিখে দিলে বলতে পারবো, বাট সামিদ ভাই আমি বলি, জাস্ট a minute. With regards to carbon dioxide emission per person in Portugal increased gradually from below 2 metric tons to just 5 metric tons above, almost 5 metric tons. Okay, from 1967 থেকে 2007। পারফেক্ট সেন্টেন্স। আপনার গ্রামার জানা লাগবে না, মানে গ্রামারে গুলি মারে, গ্রামার জানা লাগবে না, আপনি সেন্টেন্স মেক করতে পারলেন, এইটা একটা পারফেক্ট সেন্টেন্স। আপনি যেখানে দেখেন এটা একদম শুদ্ধ সেন্টেন্স। আর আমি কিভাবে বললাম এই সেন্টেন্স একই ধাঁচের সেন্টেন্সও লিখবেন না, তাহলে কি লিখবেন, উল্টায় দিবেন, এইটা উল্টায় দিলেন, এই ওয়েনটা আগে দিয়ে দিলেন, তারপরে ওয়েনটা শুরু করে দিলেন, তাহলে কি হচ্ছে দেখেন সেন্টেন্স চেঞ্জ হয়ে গেল। কারণ এখানে যা আছে ইনফরমেশনগুলো দিতে হবে আপনাকে, আপনার কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে আপনার হলো কমপ্লেক্স সেন্টেন্স। বিষয়টা আসলে এরকম। তাহলে আমি আপনাদের ফ্রেন্ডের এইটারই আমি আপনাদের হোমওয়ার্ক দিব, এইটার ফুল একটা প্যারাগ্রাফ আপনারা লিখবেন। আমি আবার ক্লাসে বলে দিচ্ছি ওভারঅল কীভাবে লিখবেন, ইন্ট্রোডাকশন কীভাবে লিখবেন। আর এবার আমি ওভারঅল লেখা শিখাই দিচ্ছি কম্প্যারিজন। কম্প্যারিজনের ওভারঅলটা হবে, এখানে যদি সালও থাকে, এখানেও যদি সাল থাকে, 2010 আর 2020 থাকে, তাও কম্প্যারিজন। এটা কেন? এটা কোনো সময় ধরে চলতেছে না, এটা মনে করেন আপনার বোন, এটা আপনি, এরকম দুজনের ভিতরে মানে তুলনামূলককে কম্প্যারিজন বলে। আর কম্প্যারিজন এতটাই সহজ, দেখেন এই সেন্টেন্সগুলোর ভিতরে ফুল কম্প্যারিজন আপনার এটে যাবে, আপনার কোনো গ্রামার জানাই লাগবে না। এই সেন্টেন্সগুলোর ভিতরে আপনার পুরো কম্প্যারিজন এটে যাবে। মানে কম্প্যারিজন আসলে আপনি জাস্ট মুখস্থ লিখে আসবেন, জাস্ট কীভাবে এই ফাঁকা জায়গাটায় এই ইনফরমেশনগুলো দিবেন, বাকি আর কিচ্ছু লাগবে না, কারণ সব কিছু সেম থাকে। আচ্ছা, তো দেখেন এই যে এটা কম্প্যারিজন লিখেছি, এতটা ইনফরমেটিভ কম্প্যারিজন এই সেন্টেন্সগুলো থেকেই নেওয়া। আচ্ছা, হাউএভার, তো কম্প্যারিজনের আগে ওভারভিউ শিখবো, তারপরে আমরা কালকে বডি প্যারা শিখবো। ওভারভিউ কীভাবে লিখতে হয়? কম্প্যারিজনের ওভারভিউ আপনার বলতে গেলে এখানে সব থেকে 2টা পাই চার্ট থাকবে, 2টা চার্ট থাকবে, অথবা একটা চার্ট থাকবে। ভাইয়া একটা কথা ছিল, ওই যে আপনি লাইন গ্রাফে তো বডি প্যারা 2 তে কি লিখবে এই জিনিসটা একটু যদি বলতেন। হ্যাঁ, ওই যে আমি বললাম না, 2টা করে ভাগ করে নেবেন, এই 2টা এক বডিতে লিখবেন, এই 2টা আরেক বডিতে লিখবেন, দ্যাটস ইট। ওকে, এখানে শুনেন, এখানে কিন্তু কোনো একটা বডি হেলদি হলো, একটা বডি খুব থিন হলো, এরকম কোনো ঝামেলা নাই। একটা বডি বেশি মোটা হলো, একটা বডি চিকন হলো, মানে কম লেখা ওয়ার্ড হলো, এখানে সমস্যা। কিন্তু বডি প্যারা টাস্ক 2 তে এখানে সমস্যা আছে, এখানে কোনো সমস্যা নাই। এখানে হলো এটা ট্রেন্ড, এটা হলো আপনার টাস্ক 1 এ একটা বডি আপনি বড় করে লিখতে পারেন, একটা এক লাইনে লিখতে পারেন, একটা বডি সমস্যা নেই, কিন্তু আলাদা ভাগ করে লিখবেন, দ্যাটস ইট। আচ্ছা, এগুলো হলো এক্সপ্রেশন। অলরাইট, আমি বোঝাই দেবো, আপনারা লিখলে আমি বোঝাই দেবো, হোমওয়ার্কে আমি ইভ্যালুয়েট করে বোঝাই দেবো। আচ্ছা, তো এখানে একটু মনোযোগ দেন, ওভারঅল কীভাবে লিখতে হয়, ওভারঅলটা কীভাবে লিখতে হয়, ইন্ট্রোডাকশনের পরে ওভারঅলটা কীভাবে লিখতে হয়। লিখতে হলো একটা পাই চার্ট থাক, আর 2টা পাই চার্ট থাক, আর 3টা পাই চার্ট থাক, 1টা 2টা 3টা যাই পাই চার্ট থাক, সর্বনিম্নটা আর সর্বোচ্চটা। এক্সাম্পল, ওভারঅল ইট ইজ ক্লিয়ার দ্যাট দ্য পপুলার ওয়ে অফ অ্যাক্সেসিং নিউজ, নিউজ কি এজেন্ট, নিউজ আর টিভি, মানে নিউজটা অ্যাক্সেস করার জন্য টিভিটাকে আপনার বেছে নিয়েছে। পপুলার ওয়েটা কোনটা, টিভিটা কোনটা, আপনার এই যে টিভিটা। অ্যান্ড অনলাইন, এবং অনলাইন কোনটা, এটা। তাহলে এখানে টিভিটা পপুলার, এখানে অনলাইনটা পপুলার। whereas অপরপক্ষে not specific and radio are least famous
ইন দ্য চার্ট। তাহলে নট স্পেসিফাই এটা কোনটা, এই যে কালো 2% আর কোনটা এই রেডিওটা এখানে 7%, একদম লিস্ট মানে কম। তাহলে এখানে সর্বোচ্চটা নিলাম, এখানে সর্বোচ্চটা নিলাম, আর এখানে সর্বনিম্ন, আর এখানে সর্বনিম্ন। তাহলে বুঝতে পারছেন? আবার ভাই সর্বনিম্ন না ভাই, সর্বনিম্ন না, এবার 3 হয়। না এই 3 তো নিয়েছি এখান থেকে, এর নিচে তো আর এই 3 না, একই জিনিস তো আমি বারবার নিব না, নট স্পেসিফাই তো নিলাম, ও বুঝছেন না? নট স্পেসিফাইয়ের ভিতরে সর্বনিম্ন 2, আমাকে তো আবার নট স্পেসিফাই নেওয়া লাগতেছে না, লাগবে? বুঝেন নাই? এই দুইটা তো বুঝতে পারছেন? না, আবার একটু বলেন ভাই। এই যে নট স্পেসিফাই, আমাকে তো একটা ফিগার একবারই নেওয়া লাগবে। তো আমি এখানে হ্যাঁ। নিয়েছি টিভি এবং অনলাইন নিয়েছি। তো টিভি এখানে বেশি, অনলাইন এখানে বেশি, আর নট স্পেসিফাই এখানে কম, আর এখানে রেডিও কম। কেন? ও নট স্পেসিফাই তো এখানে আমি নিয়ে নিছি অলরেডি 2%, 2 এর নিচে তো আর 3 নাই, 3 এর নিচে 3 এর 2 এর ও ওকে ওকে ভাই, আপনি এইখানেও মানে ভাগ একটা করছেন। একাধিকবার নেওয়া যাবে একটা না। একাধিকবার নেওয়ার দরকার প্রশ্নই তো আসে না, প্রশ্ন আসে না, কারণ এটার নিচে তো আর এটা না, এটা সর্বনিম্ন, তাই না? নট স্পেসিফাই এটা তো সর্বনিম্ন, হ্যাঁ সেটাই, তাহলে এটা মানে নট স্পেসিফাই যদি কানাডার গ্রাফে থাকতো তাহলে এটা নিতেন। হ্যাঁ এটা যদি এটা থাকতো তাহলে এখানে নিতাম, একটা যে কোনো একটা নিয়ে নিতাম। এখন 2 এর ও নিচে তাহলে তো ভাই আপনি এখানেও হাই মিডিয়াম ভাগ করছেন, হ্যাঁ, ডিভাইড করছেন দুইটা করে। আবার এইটা যদি আপনাদের একটু কঠিন লাগে, এটা একটু একটু হাইলি হয়ে যায়, কঠিন যদি আমি লাগে আরেকটা দেখেন, একদম সহজ, ওভারঅল। এটা আপনারা এভাবে লিখবেন, ওভারঅল। এটা আমি সবাইকে শিখাই, এটা আমি আপনারা এভাবে লিখবেন, ইট ইজ ক্লিয়ার দ্যাট, ইট ইজ ক্লিয়ার দ্যাট আপনার হলো এটা বলা যায় যে অ্যাসেসিং, এখানে কোনো কিছু শেয়ার করা লাগবে না, আপনার চার্ট করা লাগবে না। এখানে আবার চার্ট মেনশন করে আপনি দিতে পারেন, ইন ইন ফেমাস, এখানে উপরেরটা ঠিক আছে। ইন অস্ট্রেলিয়া, in Australia the popular way of, এটা কি নিয়ে আমি বলেছি, কি নিয়ে কথা হচ্ছে যে অ্যাক্সেসিং নিউজ অ্যাসেসিং এর কথা হচ্ছে, তো আমাকে এটা দিতে হবে, পপুলার ওয়ে অফ অ্যাসেসিং নিউজ পপুলার ওয়ে অফ অ্যাসেসিং নিউজ ইজ, আমি একটা দিব, একটা এইভাবে লিখবেন, ইজ অনলাইন, দেখেন বোঝেন, whereas not specified is the least famous in Canada. সিম্পল। মানে আমি কি করলাম দেখেন, আপনারা বিভিন্নভাবে লিখতে পারবেন। দেখেন অস্ট্রেলিয়াতে কি সবথেকে কম কোনটা, নট কোনটা আমি দিলাম এখানে কি, এটা কি নট স্পেসিফাই না, অস্ট্রেলিয়াতে সব রেডিও। ধরেন আমি কি করতে হবে দেখেন, সিম্পল ভাবে আপনারা নেবেন কিভাবে, যত পাই চার্ট আছে, একটা থাক, দুইটা থাক, তিনটা থাক, সর্বোচ্চ কোন পাই চার্টে আছে সর্বোচ্চটা নেবেন, সর্বোচ্চ। এখানে সর্বোচ্চ কোনটা, 52টা, অনলাইন। তো এখন একই জায়গায় যদি সর্বনিম্ন থাকে তাহলে আপনি ওটা নেবেন না, নিয়ে অপর পক্ষে সর্বনিম্নটা কোনটা সেটা নেবেন। তাহলে এখানে সবথেকে কম কোনটা, নট স্পেসিফাই, কানাডার ভিতরে সবথেকে কম, আমি কিন্তু কানাডা মেনশন করে দিয়েছি, বোথ চার্টে বলি নাই। আর এখানে আমি বলছিলাম বোথ মানে পুরো চার্টের ভেতরের কথা বলছিলাম, মানে ফুল চার্টে কোন কোনটা ফেমাস, কোন কোনটা লিস্ট ফেমাস, এটা বলেছিলাম। কিন্তু আমি যদি অস্ট্রেলিয়া আর কানাডা যদি ভাগ করে দিই, তাহলে এখানকার সর্বোচ্চ এটা, এখানকার সর্বনিম্ন এটা। পরেরটা সহজ, এটা লেখা যাবে এইটা ইজি। আপনারা লিখবেন, এইটা হলো এই সিস্টেমে আপনারা লিখবেন, এইটা মুখস্থ করে ফেলবেন যে যদি কোনো সাল বা কোনো কিছু আসে, ওই সালের জায়গায় অস্ট্রেলিয়ার জায়গায় ওটা লিখে দিবেন, দেখেন এটা লিখে দিবেন। আর অ্যাসেসিং নিউজ এটা থাকবে আপনার হলো ব্ল্যাঙ্ক থাকবে, ধরেন এখানে ব্ল্যাঙ্ক থাকবে, ধরেন আমি লাল করে দিছি, এটা আর এইটা, এই জায়গায় আপনারা ব্ল্যাঙ্ক করে নিতে পারেন, হ্যাঁ। আর এইটা, আর অনলাইনটা ব্ল্যাঙ্ক হবে, কারণ এটা আপনার হলো এখানে এই নাউনটা
এটা আর আপনার নট স্পেসিফাই এটা তো থাকবে, আলাদা নামে থাকতে পারে। তো দেখেন খেয়াল করে বাকিগুলো সেম। আপনারা যদি মুখস্থ করে নেন অস্ট্রেলিয়ার জায়গায় 2020 ধরে পড়ছে 2020 দেন। পপুলার ওয়ে অফ অ্যাসেসিং, এখানে কি বলছে অ্যাসেস করা না কি করা সেটা দেন। ইজ এখানে কোনটা বড় সব থেকে দেন সেটা দেন। তারপরে ওয়ার অ্যাজ অপরপক্ষে এটাতে কানাডাতে কি এই 2010-এ সরি নর্থ ফেরিতে কম করে 2010-এ, তাহলে 2010 এখানে দিয়ে দেন। দ্যাটস ইট, এনাফ। এটা সব থেকে সহজ, এইভাবে লিখবেন ওভারঅল। তাহলে আমি আপনাদের হলো আর এই যে প্রসেসের ওভারঅল এটা আপনারা মুখস্থ করে লিখতে পারেন কিভাবে। ইট ক্যান বি সিন দ্যাট দ্য ভাই প্রসেসটা গ্রিপটা একটু পরে দিন, এই দুইটা আগে মাথায় আগে ঢুকুক, সব আবার উল্টা পাল্টা হয়ে যাবে ভাই। ঠিক আছে হ্যাঁ ঠিক আছে। তাহলে আচ্ছা এই দুইটারই ফুল প্যারাগ্রাফ আপনারা লিখে দেবেন। প্যারাগ্রাফ লেখার ধরন হলো এটা, আমি সেন্টেন্সগুলো বলে দিচ্ছি, এইগুলো সেন্টেন্সগুলো মুখস্থ করে এটা দিয়ে লিখবেন। কিভাবে লিখবেন আমি বলি। ফর এক্সাম্পল এখন দ্য ফিগার ফর, ফিগারটা কোনটাকে, এই যে এগুলো সব ফিগার 3, 4, 40, 7, 14, 34 এগুলো ফিগার। দ্য ফিগার ফর 20% আছে না, 20%-এর জায়গায় চেঞ্জ হবে পার্সেন্টগুলা। দ্য ফিগার ফর ধরেন যেটা কি অনলাইন দ্য ফিগার ফর অনলাইন ইজ 36% ইন কানাডা দিলেন। ওয়ার অ্যাজ অথবা আপনার হলো ইন কানাডা দিলেন। হুইচ ইজ সিগনিফিকেন্টলি লোয়ার দেন অথবা হুইচ আপনার হলো সিগনিফিকেন্টলি লোয়ার দেন দ্য ফিগার ফর দ্য ফিগার ফর আপনি দিতে পারেন যে সিগনিফিকেন্টলি, এটা তো লোয়ার তো না, এটা বেশি, এখান থেকে 37 হুইচ ইজ স্লাইটলি অথবা হুইচ ইজ লোয়ার দেন দ্য ফিগার ফর, আপনি এটা দিতে পারেন টিভি। আপনি কোন ওয়েতে লিখতে পারবেন শোনো আমি বলি, এটার সাথে এটা কম্পেয়ার করে লিখতে পারবেন, এটার সাথে এটা কম্পেয়ার করে লিখতে পারবেন, এটার সাথে এটা কম্পেয়ার করে লিখতে পারবেন, নো প্রবলেম। আবার আপনি কি করতে পারেন, কানাডাতে এই 36 ধরে 52 আপনি বলতে পারেন ইন কানাডা the figure for online is 36% which increased by কত 36 থেকে 52 কত হয় 16, তাই না 16 increased by 16% in অস্ট্রেলিয়া। এভাবে লিখতে পারেন, মানে আপনারা দুইটা ওয়ে লিখতে পারবেন, দুইটা ওয়েতে একটা কম্পেয়ার করতে পারবেন, একটার সাথে একটা তুলনা করতে পারবেন, অথবা একটা এটা করতে পারবেন। যেরকম এটা যে ভাই একটা শেষ করলে মনে হয় ভালো হয়, তাহলে প্যাচ লাগে না, তুলনা করতে গেলে ঝামেলা। এটা পরবর্তীতে মনে হয় ভালো হইতো। কোনটা ভাইয়া ঠিকই বলছেন, মাথায় আর নিতে পারতেছি মাথায় নিতে না, উল্টা পাল্টা হয়ে যাইতো দুইটাই। অনলি ট্রেন্ডের আপনার আজকে হোমওয়ার্ক থাকলো, অনলি ট্রেন্ডের হোমওয়ার্ক আমি এটা দিয়ে দিচ্ছি আজকে, ঠিক আছে? হ্যাঁ ঠিকই বলছে, মাথায় বেশি নেওয়া যায় না। ঠিক না ক্লাসটা আচ্ছা ভাইয়া ঠিক আছে, ক্লাস হয়ে গেল, তাহলে ট্রেন্ডের সব কিছু বুঝতে পারছেন, ট্রেন্ডে লিখুন আর ক্লাসটা আবার দেখেন। আর ভাইয়া সূত্র দিয়ে একদম সিম্পল, লিখে নেই, ভুল হলে আপনি দেখে দেন। অবশ্যই ট্রেন্ডটা বুঝতে পারছেন, একদম সিম্পল, দেখে দিবেন একদমই সিম্পল। জি ট্রেন্ডের কোনো আর ভাই যা আজ আপনার এই সিম্পল কোশ্চেন এই অ্যানসারটা কি একটু ইয়েতে গ্রুপে দেওয়া যাবে? এটা পড়তাম আর একটু বুঝতাম একবারে। এটা অবশ্যই আমি দিয়ে দিচ্ছি, এটা সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা তো আমি হোমওয়ার্ক এবং এটা সবকিছু দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো ঠিক আছে ভাই, রেকর্ডটা দিয়ে দিন, আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। ওকে ভাই, তো ঠিক আছে, আল্লাহ আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ। হ্যাঁ আপু কি হলো? আপনি কেমন আছে, অসুস্থ? হ্যাঁ ও ফ্রেন্ড রাত 1টার সময় নিয়ে আসছিলাম ওকে, এখন ঠিক আছে। আচ্ছা বাইরে কি আবার রাতে ক্লাস হবে? হ্যাঁ আজকে রাতে ইনশাআল্লাহ। আচ্ছা 9টার দিকে ইনশাআল্লাহ আমি ক্লাস নেব ইনশাআল্লাহ। ভাইয়া কয়টার সময় হবে? ওই 9টা 9:30টার ভেতরেই আর কি। আচ্ছা অদিতি আপু, আপনি তো এই শাহিন ভাইয়ের রিকমেন্ডেশনে আসছেন তাই না? জি ভাইয়া। তো আপনি আমার ক্লাস করে আপনার মোটামুটি মানে বুঝতে পারা বা সবকিছু মিলে সব ঠিক আছে তো? যেহেতু আপনি অন্য এই মাধ্যমে ভাইয়া রিডিংটা তো পুরাটা আলহামদুলিল্লাহ, কিন্তু লিসেনিং এ ওই যে আপনার রেকর্ডিং ক্লাসগুলো শুনছি, এই জন্য রিপিট করেন, কারণ ওটাই শুধু সমস্যা। আচ্ছা লিসেনিং এর কোন পার্টে সেটা আমি মকে বোঝাই দেব, আর রাইটিং শুরু হচ্ছে, রাইটিংটা মজা পাবেন।
হ্যাঁ রাইটিংটা শুরু করি। রাইটিংটা মজা ওই জন্য পাবে। ওটা নিয়ে আমি মাথা রাইটিংটা ঘামাচ্ছি না, দেখতে যেটা মজা পারতেছি লাগবে। সেটা আগে রাইটিং এ করি। শুধু টাস্ক 1 তো একদম কিছুই না, টাস্ক 1 কিচ্ছু না, টাকা নিছো? টাস্কটা ফোন নিছো? জাস্ট একটু ক্রিয়েটিভিটি, দ্যাটস ইট, আর কিছু না। ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সালাম। ভাইয়া নেম নেম মেথিংটা একটু